ঠিক আছে আজকে আহ, আমাদের ওয়েবিনারটা শুরু করার আগে আগে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। তারপর আমাদের ওয়েবিনারটা শুরু করি তাহলে সব থেকে ভালো হয়। আহ, আমার নাম হচ্ছে সারোয়ার জাহান সজীব। আমি কারেন্টলি সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি টেকনোটেক সফটওয়্যার লিমিটেডে। আর বেসিক্যালি এখানে আমি আসলে পাইথন আর ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারিং এর দিকেই বেশি ফোকাসড, এবং একটা টিমের টিম লিড হিসেবে এখন আছি। তো এই হলো আমার পরিচয়। আর এর আগে হচ্ছে আমি যে কোম্পানিতে ছিলাম সেটা হলো বারিকো টেকনোলজিস লিমিটেড, ওখানে জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম। তো আমার একদম স্টার্টিং থেকে এখন পর্যন্ত ম্যাক্সিমাম আমার সবগুলো হচ্ছে ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারিং ফোকাস। তো আজকের আমাদের যে হচ্ছে ওয়েবিনারটা সেটা আসলে পাইথন বেসড এবং হচ্ছে ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারিং এর উপর ফোকাস করে। তো এখানে আমরা আসলে কোনো ফ্রন্ট এন্ড বা এরকম টাইপের কোনো কিছু আলোচনা করব না। আমরা একদম পুরো ব্যাক এন্ডের ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করব, এবং হচ্ছে ডাটাবেজ, তারপর একটা রিকোয়েস্ট কিভাবে হচ্ছে আমাদের প্রসেস হয়, এবং আমাদের কখন ইঞ্জিনিয়ারিং লাগে, এগুলো আমরা আসলে আজকে টপিকে কভার করব। তো তার আগে আমি আসলে সবার কাছে একটু জানতে চাচ্ছি যে এখানে আসলে একেবারে পাইথন জানে না বা হচ্ছে একদমই প্রোগ্রামিং এর নতুন এরকম কেউ কি আছে কিনা, বা এরকম হ্যান্ড রেজ করা যাবে কিনা, তাহলে আমার জন্য একটু ভালো হবে যে আসলে আমি কিভাবে অ্যাপ্রোচ মানে সামনের দিকে আগাবো। এমন হতে পারে অনেকজন আছে যে আমি ঠিক আছে বেসিক প্রোগ্রামিং এর সবকিছু জানি, আমি আসলে পাইথন জানি না। বা এমন হতে পারে যে আমি প্রোগ্রামিং সলভ করছি, এখন অনেকগুলো কন্টেস্টে পার্টিসিপেট করছি, কিন্তু আমি ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারিং এর কিছু জানি না। তো কেউ যদি আহ, সবাই একটু হ্যান্ড রেজ করি যে আমরা একেবারে পাইথন জানি না কয়জন। আচ্ছা, কেউ কি এখানে এরকম আছে যে একেবারে পাইথন জানি না? আমার কথা কি শোনা যাচ্ছে? জি হ্যাঁ ভাইয়া ভাই শোনা শোনা যাচ্ছে। জি ভাই শোনা যাচ্ছে। একজন আর কি রেসপন্স করছে একটু। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি যে এখানে হচ্ছে মোটামুটি চ্যাটে সবাই লিখছে নাকি? আহ হ্যাঁ, তার মানে আমি এটা ধরি যে এখানে মোটামুটি প্রায় সবাই পাইথনের বেসিক জানে, হয়তো কিছু কিছু জানে না। তো আমরা হচ্ছে সামনের দিকে ওইভাবে তাহলে হচ্ছে আহ সামনের দিকে যাই, কারণ এখানে যেটা আমি বুঝলাম এখানে ম্যাক্সিমামই হচ্ছে হয়তো থার্ড ইয়ারে বা সেকেন্ড ইয়ারে এরকম স্টুডেন্ট আছে। তো আমরা হচ্ছে সামনের দিকে যাই। আচ্ছা, তো প্রথমে আমাদের হচ্ছে জানতে হবে আসলে ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারিংটা কি। আমাদের আসলে কেন ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারিংটা জানাটা দরকার। তো আমরা যদি একটা আমাদের রিয়েল লাইফের হচ্ছে গল্প দিয়ে শুরু করি, তো আমরা সবাই ব্রাউজারে হিট করি। লাইক আমরা হচ্ছে facebook.com বা এরকম টাইপের ব্রাউজারে যখন হিট করি তখন আমাদের সামনে একটা কোনো কিছু আসে, ভিউ আসে। যে ভিউটা আসছে আসলে ফ্রন্ট এন্ড থেকে, যে আচ্ছা আমাকে কিছু একটা ভিজুয়ালাইজ করছে। কিন্তু এই যে যা ভিজুয়ালাইজ করছে, যে ডাটাগুলো আমাদের সামনে আসছে, এই ডাটাগুলো কিভাবে আমার সামনে আসছে, কিভাবে হচ্ছে বিহাইন্ড দ্য সিন কাজ করছে, এটা হলো ব্যাকএন্ড। আর এইটাকে আপনি কতটা ইফিশিয়েন্ট ওয়েতে সামনের দিকে শো করবেন, কতটা হচ্ছে ফাস্টার, কতটা স্কেলেবল করবেন, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। তো আমরা এখান থেকে বুঝতে পারছি যে এই যে বিহাইন্ড দ্য সিন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারিং। তো যেহেতু আমাদের আজকের টপিকটা হলো পাইথন ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারিং এর উপরে, তো সর্বপ্রথম আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে পাইথনের বেসিক ফান্ডামেন্টাল জিনিসপত্রগুলো, যে আসলে পাইথন কি। পাইথন হচ্ছে, তো আমরা হচ্ছে যেটা ব্যাকএন্ডের কথা বললাম, যে ব্যাকএন্ড এরকম না যে শুধুমাত্র পাইথন দিয়ে হয়। ব্যাকএন্ড হচ্ছে আমরা বিভিন্ন টাইপের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি, জাভা দিয়ে ব্যাকএন্ড হয়, নোট জেএস দিয়ে, এক কথা জেএস দিয়ে ব্যাকএন্ডের আমি ল্যাঙ্গুয়েজ সার্ভ করতে পারি, ডট নেট আছে, অনেক আছে। পাইথনের অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, লাইক জ্যাঙ্গো আছে, ফাস্টেপে আছে। সো আমরা একটা ল্যাঙ্গুয়েজ চুজ করব। তো এখানে আমরা হচ্ছে পাইথনকে চুজ করছি এবং আমরা সামনের দিকে যাই। তো আমরা যদি সামনের দিকে যাই, তো প্রথমে আসলে আমরা কাদেরকে পাইথন ডেভেলপার বলবো এবং কাদেরকে ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার বলবো, দুইটার মধ্যে কিন্তু হিউজ পার্থক্য আছে। এরকম না যে যারা ডেভেলপার তারা ইঞ্জিনিয়ার, এরকম না। তো আমরা হচ্ছে পাইথন ডেভেলপার তাদেরকে বলবো যারা পাইথন জানে, পাইথনে কোড লিখতে পারে, পাইথনের সিনটেক্স জানে। তাদেরকে আমি বললাম যে আচ্ছা আপনি হচ্ছে একটা কি করেন, আপনি হচ্ছে একটা পাইথনের স্ক্রিপ্ট লেখেন। আর স্ক্রিপ্টটা কি করবে, একটা হচ্ছে ইমেল অ্যাজ এ ইনপুট হিসেবে নেবে এবং ইমেলকে কয়টা ক্যারেক্টার আছে সেটা আপনি হচ্ছে ফাইন্ড আউট করে দেবেন।
বা এই ইমেলটা আসলে ভ্যালিড বা ইনভ্যালিড, এরকম একটা আপনি একটা স্ক্রিপ্ট লেখেন। তো যেহেতু আপনি পাইথন ডেভেলপার, আপনি একটা স্ক্রিপ্ট লিখে ফেললেন। এটা হচ্ছে ডেভেলপারের কাজ, যে ঠিক আছে আমি পাইথন জানি, আমি সিনট্যাক্স জানি, পাইথন কিভাবে কাজ করে, আমি পাইথনের হচ্ছে সবকিছু জানি, আমি একটা কোড লিখতে পারছি। ডেভেলপার। এখন ইঞ্জিনিয়ার কারা? ইঞ্জিনিয়ার হলো যে এই যে আমি পাইথনের হচ্ছে কোড লিখলাম, এই কোডটা হচ্ছে আমরা ব্যাক এন্ডে কাজ করাইলাম, কিন্তু আসলে এই কোডটা দিয়ে আমি হচ্ছে আমাদের ইউজারের পারপাসটা কিভাবে সার্ভ করব। এক্সাম্পল, আমার ইউজার হচ্ছে এরকম হতে পারে যে তার বয়স জানার জন্য একটা এপিআই লাগবে। আচ্ছা, আমি তার আগে হচ্ছে বলি যে এপিআইটা আসলে কি। এপিআইটা হচ্ছে যে আপনার যখন সার্ভারের সাথে আপনার যে কমিউনিকেশনটা, সেটা হচ্ছে যেই মাধ্যমটা, সেটা আমরা এপিআই এর মাধ্যমে আসলে করি। যে আমি একটা সার্ভার হচ্ছে রিকোয়েস্ট দিলাম, সার্ভার আমাকে তার এগেনস্টে একটা রেসপন্স দিল, এই যে কমিউনিকেশন একটা মেথড, এই কমিউনিকেশন মেথডটা আসলে এপিআই করে। তো তো এপিআই এর জন্য আমরা হচ্ছে রেস্ট এপিআই ইউজ করতে পারি। আমরা আরো অনেক কমিউনিকেশন মাধ্যম আছে, যেরকম জিআরপিসি আছে, অনেকগুলো আছে, আমরা সবগুলো আস্তে আস্তে জানবো। তো আমাদের আসলে এইটুকু পার্থক্য জানলেই হবে যে আসলে ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারটা কারা আর পাইথন ডেভেলপার কারা। তাহলে আমরা যখন ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারের কথা বলছি, তখন আমাদের এখানে কয়েকটা টপিক আসছে। নাম্বার ওয়ান, আমরা এপিআই ডিজাইন করতে পারছি, যে আমি হচ্ছে কিভাবে একটা এপিআই বানাবো, কিভাবে একটা এপিআই ডিজাইন করব, এপিআইটার পারপাসটা কি সার্ভ হবে। তারপর হচ্ছে আমরা অবশ্যই ডাটাবেজের সাথে কানেক্ট হবো। তো ডাটাবেজ, এখানে যে টার্মটা আসছে, আসলে ডাটাবেজ কি এটা আমাদের জানার দরকার। ডাটাবেজ হচ্ছে যে আমাদের যতগুলো ডাটা, লাইক হচ্ছে আমাদের একটা সিস্টেম চালানোর জন্য যতগুলো ডাটা, এই ডাটাগুলো কোনো একটা জায়গাতে স্টোর থাকবে। লাইক আমার বয়স হতে পারে, আমার হচ্ছে এজ হইতে, এক কথায় হচ্ছে রোল হইতে পারে, আইডি হইতে পারে। এরকম টাইপের যত ডাটা আছে একটা জায়গাতে আমি স্টোর করে রাখছি। আমার প্রয়োজন অনুযায়ী আমি ওই জায়গা থেকে আমার ডাটাগুলো ফেস করছি। তো যেইখানে আমি রাখছি এটাকে বলছে ডাটাবেস, আমি যেখানে ডাটাগুলোকে স্টোর করে রাখছি। তারপর হচ্ছে ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার আরেকটা কি কাজ করে, অ্যাপ্লিকেশনকে সিকিউর করে। এরকম না যে আমি একটা অ্যাপ্লিকেশন লিখে ফেললাম কিন্তু হচ্ছে আমার কাজ শেষ। এই অ্যাপ্লিকেশনে অনেক সাইবার অ্যাটাক হয়, লাইক হ্যাকাররা এখানে অ্যাটাক করতে পারে। আহ, এমন হতে পারে যে আমাদের কোড লেখা ভুলের জন্য আমাদের হচ্ছে পাসওয়ার্ডটা লিক হয়ে যেতে পারে। এরকম টাইপের যত রকম সিকিউরিটি ইস্যু আছে, এই সিকিউরিটি ইস্যুগুলো ব্যাকএন্ড ইঞ্জিনিয়াররা মেনটেন করে। তারা এই সিকিউরিটি প্রোভাইড করে বলে হচ্ছে একটা ব্যাকএন্ড এপিআই সিকিউর হয়। আদারওয়াইজ এই এপিআই এক্সপোজ হয়ে গেলে আমার সিস্টেমটা হ্যাক হয়ে যাবে। তারপর হচ্ছে স্কেল অ্যান্ড ফেইলিয়র্স। আমরা হচ্ছে যদি আমরা যখন হচ্ছে একটা সিস্টেম বানাবো, তখন এই সিস্টেমটা আসলে কতটা ইফিশিয়েন্ট ওয়েতে চলবে। এক্সাম্পল, আমার হচ্ছে আমি যদি একটা বলি যে আমি একটা এপিআই বানাইলাম, এপিআই বানানোর পরে কনকারেন্ট রিকোয়েস্ট 1 মিলিয়ন এখানে হিট করছে। তো 1 মিলিয়ন হিট হওয়ার পর আমার আসলে এই যে সার্ভিসটা বা এই যে যেই আমি হচ্ছে সিস্টেমটা বানাইছি, এই সিস্টেমটাকে আসলে ওইখানে রান করবে, না আদারওয়াইজ এই সিস্টেমটা ক্র্যাশ করবে। তো এই যে এই জিনিসটা, এটা হচ্ছে আমার আসলে স্কেলেবল কিনা, যে আমি আসলে এটা আসলে এত হিট আসলেও আমার সিস্টেম নিতে পারবে কিনা, এই এনসিউরিটিটা ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার দেয়। তারপর হচ্ছে যে আমি আমার পুরা একটা সিস্টেম বানাইলাম, সিস্টেম বানানোর পরে হচ্ছে আমি সার্ভারে ডিপ্লয় দিলাম। ডিপ্লয় দেওয়ার পরে আমি হচ্ছে এই যে আমার সিস্টেমটা ঠিক মতন কাজ করছে কিনা, এটা মনিটর করে ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার। তো এই হলো ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার আর পাইথন ডেভেলপারের মধ্যে পার্থক্য। আমরা কাদেরকে পাইথন ডেভেলপার বলবো এবং কাদেরকে ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার বলবো, আমি মনে হয় হচ্ছে এই দুটা টপিক আমরা কভার করতে পারছি। আমরা যদি একটু সামনের দিকে যাই, তো আমি যেটা সব প্রথমেই জিজ্ঞেস করছিলাম যে এখানে প্রায় সবাই পাইথন পারে কিনা। তো যেহেতু আমি রেসপন্স পাইছি পাইথন পারে, তার মানে আমি হচ্ছে যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে পারে, তো সেই ক্ষেত্রে আমি জানি যে আমি ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, তারপর হচ্ছে এই রিলেটেড যত কিছু আছে সবাই জানে। এই জন্য আমরা আস্তে আস্তে আসলে একটু ডেপতে যাচ্ছি। আদারওয়াইজ আমি একদম বেসিক থেকে শুরু করতাম, যে আসলে ডাটা টাইপ কি, তারপর হচ্ছে ভেরিয়েবল কি, তারপর লিস্ট কি, ডাটা স্ট্রাকচার গুলো কি, অ্যালগোরিদম কি, এগুলো আসলে আমার আসলে মনে হয় না আলোচনার দরকার আছে। তো আমরা আসলে ব্যাকএন্ডের একদম কোর কনসেপ্ট নিয়ে আলোচনা করি, যেটা আমাদের আসলে কাজে দিবে। ঠিক আছে। তো আমরা হচ্ছে একদম গতানুগতিক যে পড়াশোনা সেগুলো থেকে একটু বের হয়ে আমরা হচ্ছে একদম আমাদের রিয়েল লাইফের এক্সাম্পল দিই, তাহলে সবার জন্য এটা বেশি ভালো হবে। তো ধরেন আপনার কাছে একটা হচ্ছে আপনার কি আছে, একটা সাইট বানাইছেন।
এক্সাম্পল হচ্ছে আপনি একটা ওয়েবসাইট বানাইছেন, সেটা আপনার নামে হইতে পারে বা আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট হইতে পারে বা যে কোনো একটা টাইপের ওয়েবসাইট হইতে পারে যেখানে আপনার একটা পারপাস সার্ভ করে। তো আমি হচ্ছে ধরে নিলাম যে আমাদের একটা পিৎজা ওয়েবসাইট আছে, লাইক হচ্ছে পিৎজা বার্গ, এরকম টাইপের একটা ওয়েবসাইট আছে। তো সেখানে আমাদের বিভিন্ন রকমের আইটেম আছে। এরকম টাইপের আমার একটা রিকোয়ারমেন্ট আসলো এবং আমাদেরকে বললো যে এরকম একটা সাইট বানাইতে হবে। তাহলে আমাদেরকে প্রথমে চিন্তা করতে হবে যে এই সাইটটা বানানোর জন্য আমাদেরকে কি কি নলেজ থাকা দরকার। তো প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আসলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে, যে আসলে আমি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আসলে আমি এরকম টাইপের একটা সাইটের কোড মানে ডেভেলপ করব। তো আমরা যেহেতু পাইথন চুজ করছি, তো আমরা পাইথনকে চুজ করলাম। পাইথনকে চুজ করার পরে সেকেন্ড আমরা হচ্ছে যে আমরা জানি যে ফ্রেমওয়ার্ক কি কাজ করে, লাইক হচ্ছে কোড, একটা হচ্ছে র কোড, একটা ফ্রেমওয়ার্ক, দুটোর মধ্যে পার্থক্য। ফ্রেমওয়ার্ক যেটা করে আমাদের যখন আমরা কোনো একটা কোড ডেভেলপ করতে যাব তখন আমরা জানি যে এই জিনিসগুলো আমাদের প্রি ডিফাইন্ড থাকেই, যেরকম সিকিউরিটি থাকতে পারে, ডক্স থাকতে পারে, তারপর হচ্ছে আমার গেট এপিআই, পোস্ট এপিআই, অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং, লাইক যতগুলো কিওয়ার্ড আছে আমরা জানি যে এগুলো সবগুলো আমাদের লাগবে। তো ফ্রেমওয়ার্ক কি করে, সবগুলা কালেকশন একসাথে করে আপনাকে এটা দেয়। আপনি জাস্ট কি করবেন, এটাকে ইউজ করে আপনার একটা সিস্টেম বানাবেন। তো আমাদেরকে কি করতে হচ্ছে, একটা ফ্রেমওয়ার্ক লাগছে। এখন আমরা কি করলাম, আমাদের হচ্ছে পিৎজা বার্গ ওয়েবসাইটের জন্য আমরা একটা ওয়েবসাইট বানিয়ে ফেললাম, যেহেতু আমরা বললাম যে আমরা পাইথন ডেভেলপার, আমরা পাইথন পারি, আমরা হচ্ছে এরকম একটা সাইট আমাদের। আর সব থেকে বড় কথা এই যে মডার্ন লাইফে, এক কথায় মডার্ন যুগে যেটা হয়েছে, আমরা জানি একটা এআই হিউজ রেভলিউশন নিয়ে আসছে, যে আমাদেরকে আর হচ্ছে গতানুগতিক ভাবে আগে যেরকম আমরা থাউজেন্ড অফ লাইন কোড লিখতে হতো, মাসের পর মাস আমরা কোড লিখতাম, কোড স্ট্রাকচার ঠিক করতাম, বাগ সলভ করতাম। এখন উইদিন এ মিনিট বা হচ্ছে উইদিন এ আওয়ার আপনি একটা পুরো সাইট বানায় ফেলতে পারেন। তো সেই ক্ষেত্রে আমাদের এত স্ট্রাগল করার দরকার নাই যে আমরা একদম পুরো র স্কেচ থেকে আমরা কোড লিখবো। তো আমরা এক্সাম্পল আমি ধরে নিচ্ছি যে আমি একটা ক্লডকে বা হচ্ছে চ্যাট জিপিটিকে আমি একটা প্রম্পট দিলাম যে আমার একটা এরকম একটা সাইট বানাইতে হবে। ও হচ্ছে কি করলো, আপনাকে সাইটটা বানাই দিল। এখন দেখেন, আপনি তো প্রম্পট দিয়েছেন, সাইট বানাইছেন, সাইটটা কাজও করছে, আপনার পারপাসটা সার্ভও হচ্ছে। প্রবলেমটা হচ্ছে যে বিহাইন্ড সিন যদি কোনো একটা ইরর আসে, তখন করেন আপনি হচ্ছে এই ইরোডটা কোথায় থেকে আসছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। কেন বুঝতে পারবেন না? কারণ আপনার কোডের ওনারশিপ নাই। ওনারশিপটা কিসের জন্য নাই? কারণ হচ্ছে আমি ক্লড দিয়ে বানাইছি বা হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে বানাইছি। এর ফলে যেটা হয়, আমরা জানি যে আমাদের কোড কাজ করছে সবকিছু, মানে আমাদের ওকে আছে, কিন্তু কোন একটা ইস্যু আসছে, আমি ইস্যুর জন্য আমি আটকে যাচ্ছি, আমি জানি না কোথায় থেকে ইস্যুটা আসছে। এখন অনেকে হয়তো বলতে পারে যে আচ্ছা ঠিক আছে ভাই, আমরা তো ক্লড ইউজ করছি, তাহলে ক্লড তো এই ইস্যু সলভ করে দিতে পারে। হ্যাঁ ঠিক আছে, তো ক্লড তো ইস্যু সলভ করবে, কারণ আমরা জানি যে ক্লড অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আমাদের কোড বেজের মধ্যে ঢোকার পরে পুরা কোডের সেই স্ট্রাকচারটা পড়ে এবং লাইন বাই লাইন কোড এক্সিকিউট করতে পারে। এখন প্রবলেম হচ্ছে যে তাহলে আমাদের আসলে কেন এরকম টাইপের হচ্ছে একটা ওয়েবিনার বা একটা কোর্স বা হচ্ছে এরকম টাইপের ফান্ডামেন্টাল জিনিসপত্র আমাদের লাগে। আমাদের এই জন্য দরকার যে আমরা আসলে হচ্ছে তাকে যে পরিচালনা করব, সেই পরিচালনা করার জন্য তো আমাদের একটা জ্ঞান লাগবে। এক্সাম্পল, আমাদের হচ্ছে ইন্ডাস্ট্রিতে অনেকগুলো লোক কাজ করে। তো ওই লোকগুলা কি কাজ করবে, এই কাজটা বুঝে দেওয়ার জন্য তো আমাদের মাথার মধ্যে জানতে হবে যে আমি আসলে কাজটা কি হয়, পারপাসটা কি, বিজনেস লজিক কি, বিজনেস ডোমেনটা কি। তারপর আমি আসলে বলতে পারবো যে আচ্ছা ঠিক আছে আপনার কাজটা ভুল হচ্ছে না ঠিক হচ্ছে। এই যে আমার মেজার, এক কথায় ডিসিশন নেওয়ার ক্ষমতা, এই ক্ষমতাটা কিন্তু আমাকে রাখতে হবে। আর এই ক্ষমতাটা আমাকে রাখার জন্য যেটা করতে হবে, আমাকে এই কোডের ডেপথ সম্পর্কে জানতে হবে। এই জন্য আমরা আসলে একদম ডেপথ নিয়ে আলোচনা করব, আমরা বেসিক কোনো জিনিসপত্র আলোচনা করবো না, যে জিনিসগুলো আসলে আমরা জাস্ট ক্লডকে জিজ্ঞেস করলাম, সে অ্যান্সার দিয়ে দিলো, এরকম টাইপের কোনো কিছু না। তো আমরা যেখানে ছিলাম, যে আমরা হচ্ছে আমাদের একটা এরকম একটা টাইপের একটা পিৎজা বার্গের একটা ওয়েবসাইট বানাইছি। বানানোর পরে আমরা বলতেছি যে আমাদের হচ্ছে আমার পুরা বিজনেস এখানে রান করবে। ওকে, সে বানাই দিয়েছে। এখন প্রবলেম হলো যে কোথায় প্রবলেম হচ্ছে, যে সে কিন্তু, আমি প্রম্পট দিয়েছি তাকে বানাই দিয়েছি, কিন্তু আমি তো জানি না যে এখানে ইঞ্জিনিয়ারিংটা কি। লাইক আমি তাকে বলিনি যে এখানে 10 মিলিয়ন হিট হবে বা এরকম টাইপের একটা প্রবলেম আসবে, যে এই প্রবলেমটা আপনি কিভাবে সলভ করবেন। সে কিন্তু জানে না। সে কি করছে, একটা ন্যাচারাল ওয়েতে আপনাকে একটা প্রবলেম দিয়েছে, সলভ করে দিয়েছে, যে সলিউশন নিয়ে পাওয়ার পরে খুব হ্যাপি যে আমার টাস্ক করছে। এই জায়গাটাতে আমাদের যে ইঞ্জিনিয়ারিং গুলো লাগে, আমরা যদি হচ্ছে চারটা এখানে, এখানে তো অনেক ইঞ্জিনিয়ারিং আছে, কিন্তু আমি হচ্ছে চারটা যদি কনসেপ্টে নিয়ে আসি, এটাকে যদি আমি চারটা ভাগে ভাগ করি, তাহলে প্রথম যেই জিনিসটা আসবে সেটা হচ্ছে আমার যেই ফাংশনটা লিখছি,
সেই ফাংশনটাকে আসলে 1 মিলিয়ন ইউজার হিট সহ্য করতে পারবে? যদি 1 মিলিয়ন হিট হয় তাহলে কি আমার আসলে ব্যাকএন্ডটা বেঁচে থাকবে না হচ্ছে ডাই হয়ে যাবে? এটা হলো প্রথম কোশ্চেন। তো এখানে আমরা প্রথম পয়েন্ট রাখছি দ্য অ্যাসিঙ্ক দ্যাট ইজেন্ট। আচ্ছা, প্রথমে আমাদেরকে জানতে হবে অ্যাসিঙ্কটা কি। যেহেতু আমি এখানে অ্যাসিঙ্ক একটা কথা লিখছি, অ্যাসিঙ্কটা কি? সিঙ্ক্রোনাইজেশন আর অ্যাসিঙ্ক্রোনাইজেশনের মধ্যে পার্থক্য হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন কি করে, ওয়ান বাই ওয়ান টাস্ক কমপ্লিট করে। একটা টাস্ক যখন কমপ্লিট হবে তো তখন সে হচ্ছে সেকেন্ড টাস্কে যাবে। আর অ্যাসিঙ্ক হচ্ছে যে আমার এট এ টাইমে সে কি করবে, যখন একটা প্রসেস কমপ্লিট হচ্ছে। তো যেহেতু আমরা পিৎজা বার্গের কথা বলি, তো আমি চিন্তা করি যে আমার অফিসে হচ্ছে ওয়ার্কার আছে 4টা, তারা কি করে রেগুলার পিৎজা বানায়। এখন আমার হচ্ছে হুট করে কি হলো, 100টা আমার হচ্ছে ক্লায়েন্ট আসছে, আমার হচ্ছে এক কথা ইউজার, সে আসার পরে বললো যে আমাকে পিৎজা বানায় দেন। এখন যদি আমি এরকম করি যে এই 4জনকে দিয়ে আমি হচ্ছে কি করছি, তাকে দিয়ে তাদেরকে, সে 4জন কি করবে, একজন হয়তো আহ ময়দাটাকে হচ্ছে রেডি করবে, আরেকজন কি করবে, আরেকজন হচ্ছে এই ময়দার সাথে যা মেজারমেন্ট গুলো লাগবে সে দিবে, আরেকজন কি করবে এটাকে বয়ল করবে বা হচ্ছে হিট দেওয়ার পর এটাকে রেডি করবে, আরেকজন কি করবে সার্ভ করবে। একজন কিন্তু 4টা টাস্ক করছে। এখন কি করবে, এই 100 জন ইউজার সে তো সিরিয়ালে দাঁড়ায় থাকবে। তাহলে সিরিয়ালে দাঁড়ায় থাকলে কি হবে, একজন হচ্ছে আহ আটা, যেটা আমি বলছি সেটা হচ্ছে সে রেডি করছে, তার রেডি হয়ে গেছে, সে পরে দিচ্ছে। তাহলে কি করছে, সে ওয়েট করছে যে আচ্ছা আমার কাজ শেষ, ওই 3জন ওয়েট করছে ওর কাজটা শেষ হলে আমি এটা করব। তাহলে এইভাবে যদি একটার পর একটা কাজটা এক্সিকিউট হয় তখন সেটাকে বলছে সিঙ্ক্রোনাস। এখন আমার কাছে কোশ্চেন হলো, যদি এরকম টাইপের প্রবলেম আসে, এরকম টাইপের প্রবলেম, তাহলে কি হবে আমার এই যে 100টা ইউজারের জন্য, এক্সাম্পল আমি ধরলাম যে এই 4টা মানুষের যদি আমি হচ্ছে একটা একটা করে টাস্ক কমপ্লিট করে, 4টা মানুষের 1 মিনিট একটা পিৎজা বানাইতে লাগে, তাহলে 100টা মানুষের জন্য কি হবে, 100 মিনিট লাগবে। এটা হলো সিঙ্ক্রোনাস ওয়ে। তো ঠিক আছে, আমার একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। অ্যাসিঙ্ক্রোনাস কি করে, অ্যাসিঙ্ক্রোনাস বলছে আচ্ছা ভাই তুমি তো হচ্ছে এই আটাটা রেডি করছো, আমার তো ওই 3টা ওয়ার্কার বসে আছে, সে তো ওয়েট করছে, তাহলে তাদেরকে আমি কেন আরেকটা কাজ দিব না? সে কি করছে, যখন হচ্ছে এইখানে এই আটাটা রেডি করছে তখন সে কি করলো, ওই 3জনকে সে ভাগ করে দিল। তো ঠিক আছে, আপনি এই কাজ করেন, আপনি এই কাজ করেন, আপনি এই কাজ করেন, যখন আমার আটাটা রেডি হয়ে যাবে তখন আপনি ওইখান থেকে ফ্রি হয়ে যান এবং আপনি এই কাজটা করেন। তাহলে কি হলো, আমার 4টা ওয়ার্কার প্যারালালি কাজ করছে। এই জিনিসটা হলো অ্যাসিঙ্ক্রোনাস। আমার প্রোগ্রামিং ভাষাতে যদি বলি, এটা হলো অ্যাসিঙ্ক্রোনাস, প্যারালালি কাজ করবে এট এ টাইমে। যখন একটা কোনো টাস্ক এক্সিকিউট হচ্ছে তখন ইন দা মিন টাইম অন্যজন কি করবে, এই যে টাস্ক গুলো এখন হচ্ছে বসে আছে, মানে এক কথা ওয়েটিং আছে, তারা ওই টাস্ক সার্ভ করতে থাকবে। যখন এটা রেডি তখন এটা আরেকটা কাজ দিয়ে দেবে। তাহলে যদি আমি 4টাকে এবার ভাগ করি 100 জনকে, তাহলে আমি 25টা আইটারেশনে আমার কাজ কমপ্লিট। তাহলে আমি চিন্তা করছি 100টাতে যদি 25টা আইটারেশনে কমপ্লিট হয়, তাহলে যদি এরকম হয় 1 লাখ, তাহলে আমার কত টাইম সেভ হয়, আমার প্রোগ্রামিং এর কতটা হচ্ছে কস্ট অপটিমাইজ হয়। এই যে একটা কনসেপ্ট, এই কনসেপ্ট হলো আমার ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্ট, এটা আসছে ব্যাকএন্ড থেকে। ঠিক আছে, আমি এই যে ব্যাকএন্ড ইঞ্জিনিয়ারিং এর একটা কনসেপ্ট অ্যাপ্লাই করলাম, যেটা কিন্তু আমাদের ক্লড, আমি যদি ঠিক মতন আমি যদি না জানতাম, আমি ক্লডকে প্রম্পটটা দিতে পারতাম না। ঠিক আছে, আপনি এটা অ্যাসিঙ্ক্রোনাস ওয়েতে করেন। এটা জানার জন্য তো আমাদেরকে ওই ডেপথ নলেজটা লাগবে। তাহলে আমরা হচ্ছে যে পিলার গুলো নিয়ে কথা বলছি, এগুলো আমরা যখন নেক্সট স্লাইডে যাব বা নেক্সট কথাবার্তায় যাব তখন কিন্তু এগুলো সবগুলো ক্লিয়ার হয়ে যাবে যে ঠিক আছে হচ্ছে আহ কিভাবে কাজ করে। তো আমরা আগে জানি যে আসলে 4টা পিলার কি কি। তো প্রথমে আমরা যেটা বললাম যে আমাদের সাইট রেডি হয়ে গেছে, কিন্তু ডিএনএ আমাদের ওটা যে একদম 100% কাজ করবে সেটা জানা। সেখানে কি ফেল হতে পারে, সেখানে হচ্ছে অ্যাসিংটা কাজ নাও করতে পারে। আচ্ছা, তারপরটা হচ্ছে কোয়েরি, দ্য কোয়েরি দ্যাট মাল্টিপলস টাইম। আচ্ছা, আমাদের একটা ভুল, মানে একটা ভুলে কি হতে পারে, আমরা জানি যে যখন ডাটাবেজে কোনো কিছু হিট করে তখন ডাটাবেজের কিন্তু কস্ট অনেক বেশি, রিড রাইট আপডেট ডিলিট এগুলোর কিন্তু কস্ট অনেক বেশি। তো যখন হচ্ছে আমার ডাটাবেজে এরকম আমি একটা কোয়েরি লিখলাম, যে কোয়েরিতে আমি একটা কোয়েরি একবার ডাটাবেজে হিট করছে, সে 100 জন রেকর্ড আমার সামনে নিয়ে এসে দিছে, আমার আর ডাটাবেজ হিট করা লাগবে না। এবং আমি আরেকটা সেম ভাবে আমি আরেকটা কোয়েরি লিখলাম, যে কি কোয়েরি কি করলো, যে আমি হচ্ছে একবার হিট করলাম, 100টা ডাটা নিয়ে আসলো, এই 100টা ডাটা সার্ভ করার জন্য 100 বার ডাটাবেজে হিট করছে। এটাকে বলছে N+1 কোয়েরি। আমরা টার্ম মানে একটু পরিচিত হয়ে থাকি
যেন পরবর্তীতে আমাদের কাজে লাগে, কারণ আমরা যখন পরবর্তীতে সামনের দিকে যাব এই টার্ম গুলো বারবার ঘুরে আসবে। N+1 কোয়েরি, অ্যাসিং, কিভাবে থ্রেড ব্লক হচ্ছে, আমরা সবগুলো এগুলো আসলে আলোচনা করব। তো আমরা যদি, তাহলে আমরা কি করছি, একবার হিট করছি, ডাটা আসছে 100টা, আমি 100টা ডাটাকে সার্ভ করার জন্য আমি কি করলাম, 100 বার ডাটাবেসকে কল করলাম। এটা ব্যাড প্র্যাকটিস। এতে কি হচ্ছে, আমার 100টা ডাটার জন্য কাজ করলো, যখন আমার মিলিয়ন অফ রিকোয়েস্ট আসবে তখন সে কিন্তু মিলিয়ন বার ডাটাবেজে হিট করবে, তখন কিন্তু আমার ডাটাবেস ক্র্যাশ করবে। এমন হতে পারে ডাটাবেস সার্ভার ডাউন হতে পারে, সার্ভার ক্র্যাশ করতে পারে, তখন আমাদের আবার সার্ভার রিস্টার্ট দিতে হবে। তো এই একটা কনসেপ্ট। থার্ড নাম্বার হচ্ছে, আমাদের কিছু ভুলের জন্য, যেহেতু আমরা ক্লড ক্ষেত দিয়ে কোড লেখাচ্ছি, চ্যাট জিপিটি দিয়ে কোড লেখাচ্ছি, আমরা জানি না, তাকে আমরা ড্রাইভারের আসনে বসায় দিয়েছি, অন্ধ বিশ্বাস করছি যে ঠিক আছে আপনি করেন, ও করছে। এর ফলে কি হবে, আমাদের সিকিউরিটি একটা বিশাল বড় রিস্ক থেকে যায়। কিরকম, যে আমার হচ্ছে এমন হতে পারে পাসওয়ার্ড লিক হতে পারে, আমার হচ্ছে হ্যাকার ডিডোস অ্যাটাক দিয়ে আমার সার্ভারকে ডাউন করে দিতে পারে, এমন হতে পারে আমাদের আমাদের হ্যাকাররা আমাদের ইমেল নিয়ে চলে গেল, বা ডজ অ্যাটাক দিয়ে আমাদের কি করলো হচ্ছে পাসওয়ার্ড ব্রেক করলো, তারপর সিস্টেমের মধ্যে ঢুকলো। এরকম টাইপের প্রবলেম গুলো আসতে পারে। তারপরটা হচ্ছে দ্য ডাবল চার্জ। এটা একটা ইম্পর্টেন্ট টপিক। যখন ডাটাবেজে ট্রানজেকশন হয় বা আমরা কোনো কিছু করি, এক্সাম্পল, আমার স্টোরে একটাই পিৎজা আছে, দুইটা মানুষ এট এ টাইমে হিট করছে, আমি একজনকে সার্ভ করলাম আর একজনকে সার্ভ করতে পারলাম না। কিন্তু এই যে এই মেকানিজমটা, আমি যদি এরকম হয় যে এট এ টাইমে যে দুইটা রিকোয়েস্ট চলে আসছে, তাহলে কি এরকম হচ্ছে যে আমি একসাথে একটা আমার বার্গার কিন্তু আমি দুইজনকে দিয়ে দিয়েছি, এরকম কেস কিন্তু ঘটে। তো এই কেসগুলো কেন ঘটে, কারণ হচ্ছে আমাদের ওই ডেপটা নাই যে আসলে কিভাবে হচ্ছে এই কাজটা হচ্ছে। আমরা হয়তো দেখতে পাচ্ছি যে আমাদের ডেবে কাজ করছে, আমাদের লোকালে কাজ করছে, কিন্তু সার্ভারে যা দেখছি ক্র্যাশ করছে। তো এই আর কি, এই হচ্ছে চারটা আমরা ফান্ডামেন্টাল এই ইঞ্জিনিয়ারিং গুলো নিয়ে আজকে আমাদের ওয়েবিনারটা আসলে ইয়ে করবো। আর আমরা হচ্ছে আহ পুরোটা টপিক কাভার করার পরে আমরা পাইথনের বেসিক কোড গুলো দেখবো আসলে কিভাবে কাজ করে। আমরা একটা প্রোডাকশন লেভেলের একটা আর্কিটেকচার দেখাবো, কোড বেস, যে প্রোডাকশন লেভেলের আর্কিটেকচারটা কিভাবে হয়, কোড গুলো কিভাবে কাজ করে, একটা ফার্স্ট এপিআই কিভাবে রিকোয়েস্ট গুলো যায়, কিভাবে রিকোয়েস্ট গুলো হ্যান্ডেল করে, আমরা এগুলো দেখাবো। কারণ আসলে তো 90 মিনিটের মধ্যে আমাদের কোড এখন করা সম্ভব না। তো আমরা হচ্ছে আসলে এই ভিউ গুলো আমরা দেখাবো আসলে কিভাবে কাজ করে। ওকে, তো আমরা হচ্ছে নেক্সট টপিকে যাই। তাহলে প্রথম আমরা যেটা আলোচনা করছিলাম অ্যাসিঙ্ক নিয়ে, তাহলে আমরা দেখেন এখানে একটা হচ্ছে আমরা এক্সাম্পল একটা কোড রাখছি। এখন দেখেন, আমি যেহেতু আপনাদেরকে দুইটা এক্সাম্পল দিয়েছি, একটা সিঙ্ক্রোনাস আর একটা হলো অ্যাসিঙ্ক্রোনাস। তাহলে আমি বলছিলাম যে সিঙ্ক্রোনাস কি করে, ওয়ান বাই ওয়ান কাজ করে, একজনের ওই কাজটা ফুল এক্সিকিউট না হওয়া পর্যন্ত আরেকজন ওয়েট করে। ঠিক আছে, এটা যখন হবে তখন সে আবার ওই কাজটা পরবর্তীতে আহ সম্পাদন করবে। তাহলে কি হবে, আমার যদি 100টা রিকোয়েস্ট থাকে, 100টা রিকোয়েস্টকে ওয়েটিং এ পাঠাবে, সে কি করবে, একটা একটা করে সার্ভ করবে। ঠিক আছে, এটা সিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস কি করে, আমরা বলছিলাম যে অ্যাসিনক্রোনাস প্যারালালি কাজ করে। এখন কথা হলো যে আমি যখন প্যারালালি কাজ করতে যাচ্ছি, আমি তাদেরকে কমান্ড দিলাম যে ঠিক আছে প্যারালালি কাজ করেন, কিন্তু আমরা বিহাইন্ড এক কথায় এর মধ্যে আবার কিছু এমন একটা ভুল করে ফেলছি, যেই ভুলের ফলে কি হয়েছে, যে আমি তাকে ওই ফাংশনটাকে বলছি যে ঠিক আছে আপনি প্যারালাল কাজ করেন বা অ্যাসিনক্রোনাসলি কাজ করেন, কিন্তু আমি এমন একটা ওখানে কোড লিখছি যে কোডের ফলে কি করছে, আমার ইভেন্ট লুপটা অফ হয়ে যাচ্ছে। এখন দেখেন, আমি যখন এই যে ইভেন্ট লুপের কথা বললাম, তাহলে এখানে আরেকটা নতুন টার্ম আসছে, সেটা হলো ইভেন্ট লুপ। ইভেন্ট লুপ কি, এখন আমরা যদি এই যে এইখানে যদি একটু তাকাই, তাহলে আমরা দেখছি যে এই যে অ্যাসিনক্রোনাস জিনিসটাকে আমরা অ্যাসিঙ্ক দিয়ে লিখছি, যে ঠিক আছে আমরা এটাকে ডিফাইন দিলাম যে আমি অ্যাসিঙ্ক। তাহলে ইভেন্ট লুপটাকে আমরা আলোচনা করি যে ইভেন্ট লুপ কি কাজ করে আর কোরুটিন কি কাজ করে। যেহেতু আমরা অ্যাসিনক্রোনাস নিয়ে কথা বলছি, তার মানে এই দুইটা টার্ম সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে আমাদের এখানে সবাই আমরা একটু নোট করি, সেটা হচ্ছে আমাদের এখানে দুইটা টার্ম আসছে, একটা হলো ইভেন্ট লুপ আর একটা হলো কোরুটিন। ওকে, তাহলে আচ্ছা আমি হচ্ছে একটু ইয়েটা ইয়ে করি এখান থেকে, লেখাটা, হ্যাঁ। তাহলে আমরা এখানে দুইটা জিনিস পেলাম, একটা হলো ইভেন্ট লুপ আর একটা হচ্ছে কোরুটিন, এই দুইটা জিনিস। তাহলে ইভেন্ট লুপ কি কাজ করে, আমি তাহলে যদি আমি আমাদের হচ্ছে একটু রিয়েল লাইফের এক্সাম্পল দিয়ে দেখাইছিলাম, যে যদি আমাদের হচ্ছে এরকম একটা পিৎজা বা একটা বার্গার বানাইতে দিয়েছে, তখন সে কি করছে, কর্মী যে চারটা কর্মী, তারা হলো প্যারালালি কাজ করছিল। তাহলে এই যে প্যারালালি কাজ করতেছে, যে ঠিক আছে আপনি এই কাজ করেন, আপনি এই কাজ করেন, আপনি এই কাজ করেন, আপনি এই কাজ করেন, আমি তাদেরকে বুঝাই দিচ্ছি। এই বুঝানোর কাজটা কে কোন কাজ করবে,
কে কিভাবে এটা মেনটেন করবে সেই জিনিসটা করে ইভেন্ট লোক। ঠিক আছে, আমার এই টাস্ক এক্সিকিউট হয়ে গেছে, আমি রেডি, মানে আমার কাছে ওকে কাজ দিব, ও হচ্ছে ওই সে প্রত্যেকটা টাস্ক হচ্ছে এক্সিকিউট করাবে, যে ঠিক আছে আপনি এটা করেন, আপনি এটা করেন, আপনি এটা করেন, এই যে করাচ্ছে, সেই জিনিসটা হচ্ছে ইভেন্ট লুপ। কোর রুটিন কি কাজ করে? কোর রুটিন হচ্ছে এই যে ইভেন্ট লুপের যেই টাস্কগুলো কমপ্লিট হইলো বা হচ্ছে আমার যেই এক্সিকিউট হলো, এই জিনিসগুলোকে নিয়ে সে আমাকে একটা আউটপুটের মেজার করে দেয়। যে ঠিক আছে আপনি হচ্ছে এই যে আপনার আপনার এটা রেডি, আপনি নেন, আপনার বার্গার রেডি হয়ে গেছে, এই যে নেন, আপনি সার্ভ করছে। তাহলে এই যে দুইটা জিনিসের দুইটা কাজ, একটা হচ্ছে এই যে মেকানিজমটা সে এটা মেনটেন করে, আর কোরিটন কি করে, সেটাকে সার্ভ করে। আচ্ছা, যতটুকু আমরা আহ বললাম এতটুকু কি সবাই ক্লিয়ার? সবাই সমস্যা নাই, সবাই হচ্ছে আনমিউট করতে পারি, বা এরকম মনে হচ্ছে অনেক বেশি অ্যাডভান্স হয়ে যাচ্ছে, আমাদের বুঝতে সমস্যা হচ্ছে, এটা আপনারা বলতে পারেন। জি ভাই, ক্লিয়ার। ক্লিয়ার আছে। ঠিক আছে। আচ্ছা, আমি মাঝখানে একটা অ্যানাউন্সমেন্ট করে দিই। আমাদের কিন্তু শেষের দিকে একটা ফর্ম দেবে, ওকে? তো আমরা চেষ্টা করবো সবাই ফর্মটাকে ফিল আপ করার, যেন আমরা পরবর্তীতে এই এটা নিয়ে আপনাদের সাথে আরো ডিসকাস করতে পারি, আপনাদের সাথে যেন আরো কমিউনিকেট করতে পারি। ওকে, সবাই একটু ফিল করুন। সরি ভাই আপনাকে আটকে দেওয়ার জন্য, প্লিজ। সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমি যতদূর আহ, ধারণা পাইলাম যে আমরা হচ্ছে আসলে অ্যাসিঙ্ক্রোনাস আর ইভেন্ট লুপটা আমরা ক্লিয়ার, যা ঠিক আছে, আমরা হচ্ছে কিভাবে কাজ করে সবকিছু আমরা সেখান থেকে ক্লিয়ার হলাম। এখন তাহলে ইভেন্ট লুপ আর হচ্ছে আমরা হচ্ছে যেটা কোরুটিন বললাম, আমাদের দুইটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা এই কোডের দিকে তাকাই, যে এই কোডে আসলে প্রবলেমটা কোথায়, আসলে কোন জায়গাতে প্রবলেম হচ্ছে যেটার ফলে আমার হচ্ছে এই ইভেন্ট লুপটাকে আটকায় দিচ্ছে। তো দেখেন, আমরা হচ্ছে তাকে বললাম যে ঠিক আছে আপনি অ্যাসিঙ্ক্রোনাসলি কাজ করেন, তাকে আপনি পারমিশন দিয়ে দিয়েছেন, যে ঠিক আছে আপনি এট এ টাইম আমাকে 100 জন ইউজার দিয়ে দেন। তাহলে আমি 100 জন ইউজারকে আমি এখানে পুশ করে দিয়েছি, যে ঠিক আছে আমার ধারণার ক্ষমতা 100 জন, আপনি 100 জন পাঠিয়ে দেন। 100 জন চলে আসছে, আসার পর আমার কি করছে, একটা এপিআই হিট করছে। ওকে, তো কি করছে, এপিআই হচ্ছে হিট করছে। এপিআই হিট করার পরে তারপর দেখেন এখানে দেওয়া আছে টাইম ডট স্লিপ টু, তাকে আমি হচ্ছে 2 সেকেন্ডের জন্য কি করলাম, স্লিপ পাঠাই দিয়েছি, মানে তাকে থামাই দিয়েছি। তো ওকে, এই কাজটা এক্সিকিউট হচ্ছে, তুমি ওয়েট করো। তাহলে কি হচ্ছে, এই যে পরবর্তীতে যে 100 জনকে আমরা পাঠাইছি, সেই 100 জন তো ওয়েট করছে, সে তো প্যারালালি কাজ করছে না, কারণ ইভেন্ট লুপকে আমি এখানে ব্রেক করে দিয়েছি। ইভেন্ট লুপকে আমি ঠিক মতন কমান্ড দিতে পারে নাই, যে ঠিক আছে তাকে বলছে যে আচ্ছা আমি রিকোয়েস্ট গুলো 100 জন নিয়ে আসো, সে নিয়ে এসে দিয়েছে। যখন আমি তাকে সার্ভ করব, এই সার্ভ করার সময় তাকে আমি একটা হচ্ছে এমন একটা ভার্নাবল কোড এখানে বসাই দিয়েছি, যেটার জন্য আমার ইভেন্ট লুপটা ব্রেক হয়ে গেছে। এটা কি হবে, এটা হলো আমার ওই সেম সিঙ্ক্রোনাসের মতন কাজ করবে। এইটা এক্সিকিউট হওয়ার পর বসে থাকবে, অপেক্ষা করবে হবে, তারপর আমাকে রেসপন্স রিটার্ন করবে, তারপর আবার সামনে আবার হচ্ছে আর একটা এপিআই হচ্ছে রিকোয়েস্টের জন্য পাঠাবে। তাহলে এখানে আমার একটা বাগ। এখন আমরা যখন ক্লড বা হচ্ছে চ্যাট জিপিটি এরকম টাইপের কাউকে দিয়ে কোড লিখাবো, সে হয়তো এরকম ভাবে আমার একটা কোড লিখে দিয়েছে। লিখে দেওয়ার পরে আমার হচ্ছে সার্ভারও চলছে, সবকিছু ওকে, আমার একদম আউটপুট 100-তে 100। কিন্তু দেখছি যে আমার সার্ভার স্লো কাজ করছে, আমার এপিআই ঠিক মতো রেসপন্স করছে না। 100 জন হিট করলে আমার হচ্ছে অনেক স্লো দেখাচ্ছে, লোডিং লোডিং দেখাচ্ছে। তখন এই যে একটা প্রবলেমের জন্য, তাহলে এটা আমরা সলভ কিভাবে করব? এই সলভটা করব কিভাবে, যখন আমার ডাটা, তাহলে এখানে আমার কয়েকটা রিকোয়েস্ট আছে। এক, যে আমি যেই ডাটাবেজে হিট করছি ওই ডাটাবেসটাই সিঙ্ক্রোনাস, কিন্তু আমি তাকে বলছি অ্যাসিঙ্ক্রোনাস। আমি যদি রিয়েল টাইপের এক্সাম্পল দেই, যে ঠিক আছে আমাদের বললাম যে আমি হচ্ছে বার্গার বানাচ্ছে, 100 জন আসছে, আমি তাকে বলছি যে আমি ডোর খুলে দিয়েছি যে 100 জন চলে আসো। 100 জন চলে আসছে, আসার পরে কিন্তু আমি তার বার্গার গুলো সার্ভ করতে পারছি না, কারণ কিসের জন্য, আপনার মিসম্যানেজমেন্টের জন্য। যেখানে আমি এমন একটা ভুল করছি, যে ভুলের ফলে ওরা হচ্ছে ওই কাজটা কমপ্লিট করতে পারছে না, প্যারালালি করতে পারছে না। তো এটা কিভাবে সলভ করতে হতো? এটা সলভ করতে হতো যে আমরা যে ভিতরে 4টা ওয়ার্কারকে রাখছি, এই ওয়ার্কারকে তো অবশ্যই আমাদের এই এনভায়রনমেন্টটাকে অ্যাসিঙ্ক্রোনাস বানাতে হবে। তার মানে আমি যেই ডাটাবেজে হিট করছি ওই এনভায়রনমেন্ট আসলে অ্যাসিঙ্ক্রোনাস আছে কিনা, সে কি অ্যাসিঙ্ক্রোনাসলি সলভ করতে পারবে কিনা, এটা আমাকে ইনশিওর করতে হবে। তার মানে প্রথম কাজ হলো অ্যাসিঙ্ক্রোনাস এটাকে বানানো। সেকেন্ড ক্লাস হচ্ছে যে আমি টাইম ডট যে স্লিপ করছি, সে যখন এটাকে আমি বলছি যে ঠিক আছে এইটা কাজ করতে তার 3 সেকেন্ড লাগবে, তাহলে প্যারালালি যেন আরেকটা রিকোয়েস্ট তাকে আমি নিয়ে নিতে পারি, যে ঠিক আছে আপনি যেহেতু আসছেন আপনারটা দেন, আমি হচ্ছে এটা বানানো শুরু করি। তাহলে ওটার জন্য কি করতে হবে আমাকে, ওই যে আমি বললাম যে কোরুটিন,
তখন আমাকে অ্যাওয়েট দিয়ে এটাকে ইয়া করতে হবে যে ঠিক আছে তুমি অপেক্ষা করো, সমস্যা নেই, এটা বানানো হচ্ছে। আরেকজনের রিকোয়েস্টটা নিয়ে আরেকজনকে দিয়ে দিলাম যে নাও তুমি এবারে কাজটা বানাও। ঠিক আছে, তাহলে এই যে একটা আমরা ইয়া গেলাম যে এইখানে আমরা তাহলে কি করতে হবে, আমাদেরকে অ্যাওয়েট দিয়ে এটাকে আমাদেরকে সার্ভ করার এনভায়রনমেন্ট তৈরি করে দিতে হবে। তাহলে আমরা দুইটা বাগ পেয়ে গেলাম যে এখানে এই কোডের মধ্যে দুইটা বাগ ছিল। তাহলে আমরা এই এই দুটো বাগ যদি সলভ করি, তখন আমার হচ্ছে এট এ টাইম আমার হচ্ছে কনকারেন্ট ইউজার গুলা সে রিকোয়েস্ট সার্ভ করতে পারবে। এতটুকু ক্লিয়ার আশা করি। তারপর আমরা সেকেন্ড টপিকে যাই। সেকেন্ড টপিক ছিল হচ্ছে N+1 কোয়েরি প্রবলেম। আমি প্রথমে বলছিলাম N+1 কোয়েরি প্রবলেমটা কি। N+1 কোয়েরি প্রবলেম হলো যে আমি ডাটাবেজে হিট করলাম একবার, কিন্তু ওই একবারের ডাটাকে মানে দেখানোর জন্য আমি কি করছি, বারবার ডাটাবেজে হিট করছি, বারবার ডাটাবেজে হিট করছি। কিন্তু এটা হলো গুড প্র্যাকটিস না। এক্সাম্পল জন্য আমি আমরা আপনাদের হচ্ছে একটু আলোচনা করি। আমরা সবাই ভার্সিটিতে কি করছি, আমরা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি নিয়ে পড়াশোনা করছি, যে এন স্কোয়ার, অর্ডার অফ এন স্কোয়ার, এন লগ এন। আমরা অনেকগুলা হচ্ছে এন কিউব পর্যন্ত আছে, মানে হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি আছে। তো এটা আসলে কেন দরকার হয়? এটার দরকার হয় এই জন্যই যে আমরা যখন সাময়িকভাবে একটা এন কিউব চালাবো, যে এক্সাম্পল হতে পারে এন স্কোয়ার চালাচ্ছি, সেটা কি করতে পারে, আমরা দুইটা বা তিনটা লিস্টের ডাটা বা চারটা লিস্টের ডাটা, সেটার জন্য আমি কোনো প্রকার প্রবলেম বুঝতে পারবো না যে ঠিক আছে এই এন স্কোয়ার আর এটার মধ্যে প্রবলেম কি, আমি কেন অপটিমাইজ করবো, কেন দরকার, আমি এটা বুঝবো না। কিন্তু যখন আমার মিলিয়ন অফ ডাটা আসবে তখন কিন্তু বোঝা যাবে যে ঠিক আছে একটা এন স্কোয়ার বলতে একটা যদি আমি দুইটা একটা লিস্টে ডাটা থাকে, টু টু এর উপর স্কোয়ার দিলে কত হয়, চারটা, মানে আমার লুপটা চলবে চারবার। তো এইভাবে যতবার আমার ডাটাটা বাড়তে থাকবে, 1,000 হলে 1,000-এর উপর স্কোয়ার, এতবার লুপ চলবে। তাহলে আমার যতবার ডাটা আস্তে আস্তে বাড়তে থাকবে তত আমার সিস্টেমটা আস্তে আস্তে ডাউন হতে থাকবে। তো সেম ভাবে N+1 কোয়েরি কি করতে পারে, আমার পুরো সিস্টেম ধসায় ফেলতে পারে। তবে এক্সাম্পল আমি চিন্তা করলাম যে আমার অর্ডার টেবিলে 10 মিলিয়ন ডাটা আছে। তো সে কি করলো, অর্ডারে প্রথমে কি করলো, 10 মিলিয়ন ডাটাকে সে ফেস করে নিয়ে আসলো। ডাটাবেজে একবার কল হয়েছে। এখন 10 মিলিয়ন ডাটাকে সার্ভ করার জন্য, মানে আমি তো এখন ডাটাকে দেখাবো যে 10 মিলিয়ন নিয়ে আসলাম, এখন ডাটাগুলোকে আমি দেখাবো। এখন বললো যে ওই ডাটার মধ্যে কি করতে হবে, যে কাস্টমারের নামটা দেখাও। তখন আমি কাস্টমারের নাম দেখানোর জন্য কি করছি, 10 মিলিয়ন ডাটাবেজে হিট করছি কাস্টমারের নামটা শুধুমাত্র ফেস করে নিয়ে আসার জন্য। তাহলে কি হচ্ছে, একবার তো ওয়ান হিট হয়েছে, আর এই যে ওয়ান হিট করার সময় যে আমার 10 মিলিয়ন হইলো, 10 মিলিয়ন ডাটাকে আমি হচ্ছে কি করছি, ডাটাবেস থেকে নিয়ে আসছি। তাহলে কি হচ্ছে, এই যে এনটা হলো 10 মিলিয়ন, আর একবার কোয়েরি করছি ওয়ান, হইলো আমাদের N+1 কোয়েরি। এই জন্য এই কোয়েরিটাকে বলে N+1 কোয়েরি, যে আমি একবার কোয়েরি করার পরে আমি আবার এন টাইম চালাচ্ছি, এন টাইম ডাটাবেজে হিট করছে, এটাকে বলছে N+1 কোয়েরি। ওকে, এখন এই যে N+1 কোয়েরি যদি হয় তাহলে আমাদের সিস্টেমে কি কি ইফেক্ট পড়তে পারে। সিস্টেম হচ্ছে যখন আমরা জানি যে আমাদের হিউজ ডাটাবেস কল হয়, তখন ডাটাবেস কি করে, আমার অনেকগুলো মানে এক কথায় ব্লকিং তৈরি হতে থাকে। তখন ডাটাবেস কি করে, আমার পারফরমেন্স স্লো হয়ে যায়। পরবর্তীতে যতবার আমি হিট করব, এই যে আমার কোয়েরি গুলো সেটা ডেডলকে চলে যাবে। তো কোয়েরি ডেডলক বলতে গেলে কি বোঝায়, যে আমি এট এ টাইম একটা টাস্ক এক্সিকিউট হওয়ার জন্য আরেকটা টাস্কের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। ওই টাস্কটা তাকে ছাড়লে তখন সে এটা এক্সিকিউট করতে পারবে। কিন্তু কি করবে, এরকম ভাবে তার ডেড ব্লক, এক কথায় ডেড লকের মধ্যে পড়ে গেছে। ঠিক আছে, তখন আমাদের ডাটাবেস কিন্তু ফেল করবে। তো এটাকে অ্যাভয়েড করার জন্য তাহলে আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিজমটা কি, ইঞ্জিনিয়ারিং মেকানিজম হচ্ছে যে আমরা যদি এই যে যখন অর্ডারটা নিয়ে আসছি, তো আমরা যদি সিলেকশন লোড দিয়ে, আমরা যেহেতু আমরা ডাটাবেস জানি, আমরা যেহেতু ভার্সিটির স্টুডেন্ট, আমরা ডাটাবেস আমরা পড়াশোনা হয়ে গেছে, তো আমরা জানি যে ওখানে জয়েন করে অনেকগুলো ছিল, যেরকম ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, অনেকগুলো জয়েন আমরা পড়ছি। তো আমি যদি জয়েন করার পর সিলেকশন লোড দিয়ে আমি কি করলাম, জাস্ট একটা অর্ডার, এই কাস্টমার টেবিলের সাথে অর্ডার টেবিলে জয়েন করানোর পরে আমি তাদের হচ্ছে নামটা ওইখানে একটা কলামের মধ্যে নিয়ে চলে আসলাম। তাহলে কি হবে, আমার একটা ডাটাবেজে কল ডাটা চলে আসলো, কোনো ডাটাবেজে আর ফার্দার কল হলো না, আমি সব আমার ডাটা পেয়ে গেলাম। তাহলে আমার এই যে এক লাইনের একটা কোড আমার সিস্টেম একদম পুরো ধ্বংস করে দিতে পারে। তাহলে এই যে আমি এইগুলো সলভ, আমি যেগুলো ফাইন্ড আউট করতে পারছি, কেন ফাইন্ড আউট করতে পারছি, কারণ আমি এই জিনিসগুলো সম্পর্কে জানি, যে ঠিক আছে এই জিনিসটা। তাহলে আমি এআই কে কমান্ড দিতে পারবো যে আচ্ছা ঠিক আছে, ও একটা কোড লিখছে, আমি বলতে পারবো যে এই কোডটা আপনার ভুল হয়েছে, আমি চিন্তা করছি এভাবে, আপনি কোডটা এভাবে লেখেন। কারণ এখনকার যুগ আমাদেরকে মেনে নিতে হবে যে আমাদের আর ওই ভাবে কোড লেখার দরকার নাই, যে আমি হচ্ছে কোড লিখতে আসি হাজার হাজার লাইন, তারপর আবার বসে বসে বাক সলভ করছি, ওই যুগ আর এখন নাই। এখন হচ্ছে সম্পূর্ণ কোড লেখে এআই, আমাদেরকে ইনস্ট্রাকশন গুলো যেন আমি দিতে পারি, এই জন্য আমাদের নলেজ গুলোকে ভালোভাবে গ্যাদার করতে হবে। হ্যাঁ, একজন হ্যান্ড রেজ করছে। হুম, বলেন।
আচ্ছা স্যার, এই query আমরা জয়েন দিয়ে n+1 কোয়েরিটা সলভ করতে পারি। তো ওই ক্ষেত্রে ডেটাবেস তো ওইটা লুপ দিয়েই তো বের করবে। সাপোজ 100 জনের 100টা ডেটা আমার লাগবে। হুম হুম তো ডেটা ইনার লুপটা তো মানে হয়তো এই লুপটা চালাবেই। তো ওই ক্ষেত্রে তো আমার টাইম তো লাগতেই আছে। হ্যাঁ, এই যে একটা ভালো কোশ্চেন করছেন। এটা এটা দেখেন, আমি যখন হচ্ছে জয়েন কোয়েরি চালাচ্ছি বা হচ্ছে আমি সিলেক্ট করছি, তখন ডাটাবেজের কিন্তু আমাদের মেকানিজম গুলো আছে। Like আমাদের ইন্ডেক্সিং আছে, অনেক কিছু টেকনিক আছে, টেকনিকের ফলে আমাদের কোয়েরি অনেক ফাস্টার হয়। তো যখন আমি জয়েন করে চালালাম, সে কি করলো, ওই যে আপনি যেটা বললেন যে লুপ চালায় সে জয়েন করে সে ওইখানে একটা হচ্ছে সলিউশন রেডি করছে। দেখেন আপনার কি করছে, একবার যখন হিট করছেন সে কিন্তু একবারে কাজটা কমপ্লিট করার পরে আপনাকে কোডটা দিয়ে দিয়েছে যে ঠিক আছে, এই যে আপনার হচ্ছে কোড, আপনি হচ্ছে আপনার হচ্ছে এখানে আউটপুটটা। তো আপনার আউটপুট রেডি। এখন আর কিন্তু ডাটাবেজে হিট হচ্ছে না। কিন্তু এই যে আমি যেই কোয়েরিটা লিখছি n+1 কোয়েরি, সে কিন্তু কি করছে, এই যে কাস্টমার নামের জন্য যখন যতবার সে ওখানে যাচ্ছে, ততবার কিন্তু আপনি যেটা বললেন যে ডাটাবেজের মধ্যে হচ্ছে ওইখানে বিহাইন্ড দ্য সিন একটা লুপ চলছে, সে কিন্তু ততবার লুপ চালাচ্ছে। তাহলে এটা আমার একটা মানে বেশি কষ্ট হয়ে গেল না? আমি একবারে যদি নিয়ে আসতে পারি, যেন আর ডাটাবেজে আমার কথা হলো না, সে একবারে আমাকে সার্ভ করে দিল। কিন্তু আমি যদি বারবার ডাটাবেজে 10 মিলিয়ন বার হিট করি, 10 মিলিয়ন বার যদি ওইভাবে আবার হচ্ছে বিহাইন্ড দ্য সিন হচ্ছে লুপ চলে, তাহলে মনে করেন কোনটা আপনার কাছে মনে হয় যে কস্ট বেশি আসবে? বুঝছেন কি আমার পয়েন্টটা? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তো এইটাই। তা আমরা চেষ্টা করব পারতপক্ষে যতটা সম্ভব ডাটাবেজে অপটিমাল কল করা, কারণ ডাটাবেজের কল কিন্তু অনেক হেভি, অনেক হেভি। তো এটা কি, তো আমরা হচ্ছে ফিক্সও দিয়েছি এখানে, সিলেকশন লোড দিয়ে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এক্স্যাক্টলি হচ্ছে ওই নেমটাকে জাস্ট শুধুমাত্র আমরা এটার মধ্যে নিয়ে চলে আসতে পারি, যেহেতু অর্ডার আইডি দিয়ে ওটার সাথে আমাদের ফরেন কি করা আছে। তো আমরা হচ্ছে এটাকে ইজিলি নিয়ে আসতে পারবো। তাহলে আমাদের প্রবলেম সলভ। ওকে, তাহলে আমরা হচ্ছে নেক্সট ইয়েতে যাই। ওকে, নেক্সট আমরা যেটা যাই সেটা হলো সিকিউরিটি রিলেটেড সমস্যা। যেহেতু আমরা বলছি যে ব্যাকএন্ডে কি করে, ব্যাকএন্ড এপিআই ডিজাইন করে, তারপর হচ্ছে এপিআই এর পারফরমেন্স সে অপটিমাইজ করে, এক কথায় আমার সাইটটাকে স্কেলেবল করার জন্য। এবার আসি আমরা হচ্ছে সে ব্যাকএন্ড কিন্তু সিকিউরিটি প্রোভাইড করে। তো ঠিক আছে, আমার যে এপিআই বানাইলাম, এই এপিআইটাকে আসলে সিকিউর কিনা সেটাও সে হচ্ছে আমাদেরকে গ্যারান্টেড করে। তাহলে আমরা যদি এই কোডটার দিকে তাকাই, এখানে আমরা একটা দেখছি যে আমরা একটা পোস্ট এপিআই লেখা আছে লগ ইনের এপিআই এক্সাম্পল। আমার একটা সিস্টেমের মধ্যে আমরা লগ ইন করবো। তো লগ ইন করলে আমাদের আসলে হচ্ছে কি কি প্রবলেম হইতে পারে বা কি 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 সিস্টেমের এখানে সমস্যা হইতে পারে। তো আমরা দেখি যে প্রথমের যেই, আমরা যদি এখানে খুঁজে বের করি যে কি কি সমস্যা আছে, নাম্বার ওয়ান সমস্যা যে আমরা ইমেল দিয়ে যখন হিট করছি, তখন আমাকে কি করছে, একটা মেসেজ রিটার্ন করছে যে নো সাচ ইউজার। এখন আমি এখন বলতে পারি যে আচ্ছা ঠিক আছে, আমি তো এখানে ভ্যালিডেশন দিয়েছি, তাহলে আমাদের প্রবলেমটা কোথায়, হ্যাকার এটা কিভাবে বুঝবে? হ্যাকার যেটা কি করবে, হ্যাকার প্রথমে কি করবে, ইমেল দিয়ে একটা ডিডোস অ্যাটাক দিবে। এখন আসলে যে ওই যে সিস্টেমে সে লগ ইন করছে, সে কি আসলে হচ্ছে ইমেল পাসওয়ার্ড দিয়েছে, না সে কি করছে একদম হচ্ছে ডিরেক্ট হচ্ছে সে জানে না যে আসলে সমস্যা কোথায়, সে পাসওয়ার্ড ভুল দিয়েছে না ইমেল ভুল দিয়েছে? এক্সাম্পল, সে আমার ইমেল দিয়েছে এক্সাম্পল abc@gmail.com, সে দেখছে ইমেল ম্যাচ করে গেছে, কিন্তু পাসওয়ার্ড ম্যাচ করে নাই। এখানে সে কি করছে, একটা হচ্ছে রিটার্ন করছে যে পাসওয়ার্ড ম্যাচ করে নাই। এবার হ্যাকার কিন্তু গেস করে ফেলছে যে আমার ইমেল ঠিক আছে, মানে এই ইমেইলে কি করছে, এখানে একটা ইউজার আছে। হ্যাকারের কিন্তু এতটুকু কাজ শেষ। কিসের জন্য? আমাদের কোডের ভুলের জন্য। কারণ আমরা এখানে তাকে বলছি যে ইনভ্যালিড ইমেইল, যে নো সাচ ইউজার, এরকম টাইপের ইমেইলের কোনো ইউজার নাই। তখন যেহেতু পরবর্তী সে অ্যাক্সেস পায় যে ঠিক আছে তার পাসওয়ার্ড ভুল, তার মানে তার ইউজার ঠিক আছে, ইমেল ঠিক আছে। এবার কি করলো, ওই ইমেল দিয়ে যেহেতু আমাদের কি করছে, দেখেন ডাটাবেজের মধ্যে আমরা কি করছি, প্লেন টেক্সট পাসওয়ার্ড রাখছি, যেটা আসলে রাখা উচিত না। ওটাতে সে কি করছে, হিট করছে। এখন ডাটা সার্ভার যারা হ্যাকার, সে কি করলো, একসাথে 10 মিলিয়ন অ্যাটাক দিল। 10 মিলিয়নের প্যাটার্নের হচ্ছে পাসওয়ার্ড সে ওখানে দেওয়া দেওয়া হয়েছে, একটা পাসওয়ার্ড ম্যাচ করলো, সে সিস্টেমের মধ্যে ঢুকে গেল। তাহলে আমাদের কোডের সমস্যার জন্য আমাদের এই সমস্যাটা হচ্ছে। এখন এই যে সমস্যাটা, এটা কেন হয়? এখন এআই এর যুগে সব থেকে বড় সমস্যা হচ্ছে এইটা, যে যেহেতু ওরা কোড লিখছে, এআই কোড লিখছে, আমরা জানি না। তখন কি করে, আমরা হচ্ছে কোড কাজ করে লাইভে দিয়ে দিই, লাইভে দেওয়ার পরে তখন আমাদের সিস্টেমটা হ্যাক হয়ে যায়। তো এটা আমরা সলভ করব। নাম্বার ওয়ান, তার তো গেস করারই দরকার নাই যে আমাদের এখানে ইমেল নাই, আসলে ইউজারের ভুল হয়েছে। সে ইমেল ভুল ভুল দেখ বা হচ্ছে
পাসওয়ার্ড ভুল দেখ, আমরা কি করব, তাকে একটাই সেন্ট্রাল মেসেজ দিব যে আপনার হচ্ছে সিস্টেম এই যেই ক্রেডেনশিয়ালটা ভুল আছে। হ্যাকার গেস করতে পারলো না যে আমার ইমেল ভুল আছে না আমার ভুল আছে। সে চিন্তা করতে পারে আমার ইমেলও ভুল আছে, সে চিন্তা করতে পারে আমার পাসওয়ার্ডও ভুল হতে পারে। তাহলে তার তার গেজের ক্ষমতাটা এখন তার মানে যে কষ্টটা সেটা কিন্তু বেড়ে গেছে। সেকেন্ড যেটা করব সেটা হচ্ছে আমরা কখনোই ডাটাবেজের মধ্যে প্লেন পাসওয়ার্ড রাখবো না। আমরা কি করব, আমাদের ওই যে হ্যাশিং টেকনিকের মধ্যে যেতে হবে। আমরা এনক্রিপশন ডিক্রিপশনের যে টেকনিক গুলো পড়ছি, তা আমরা কি করব, আমরা একটা হ্যাশ ভ্যালু জেনারেট করব বা একটা হ্যাশ পাসওয়ার্ড জেনারেট করব। সেটা ডাটাবেজে থাকবে, পরবর্তীতে এটা ডিক্রিপ্টেড হয়ে তারপর সেটার সাথে চেক হওয়ার পরে তখন আমাকে সে হচ্ছে যদি পাস করে তখন আমি সিস্টেমের মধ্যে তাকে এন্ট্রি করতে দেবো, আদারওয়াইজ এন্ট্রি করতে দেবো না। তাহলে আমরা দুইটা সলিউশন কিন্তু এখান থেকে পেয়ে গেলাম, দুইটা প্রবলেম পাইছি, দুইটা সলিউশন পাইছি। থার্ড নাম্বার প্রবলেম হচ্ছে আমরা বারবারই বলছি হ্যাকার হিট করবে, হ্যাকার হিট করবে। হ্যাকারকে আমি হিট করার পারমিশন দিব কেন? আমরা যদি সেটাকে রেট লিমিটিং দিয়ে আটকায় দিই, ঠিক আছে, আপনি 1 সেকেন্ডের মধ্যে অ্যাট এ টাইমে 100টা হিট করতে পারবেন বা 10টা হিট করতে পারবেন। একটা একটা জেনারেল ইউজার কি করতে পারে 1 সেকেন্ডের মধ্যে 10টা হিট, সে খুব দ্রুত লগ ইনের উপর ক্লিক করলো 10টা। আমি এটা একটা নর্মাল, এখন যদি 1 সেকেন্ডের মধ্যে 1 মিলিয়ন হিট হয় তার মানে এটা অ্যাবনর্মাল। তখন কি করবো, 10টা রিকোয়েস্টের জন্য ওকে আপনাকে হিট করতে দিলাম, বাকি যতগুলো হিট আছে তার জন্য আপনি হিট করতে দিলাম না, এই ইউজারটা অথেন্টিক ইউজার না, এটা আমার কাছে মনে হয়েছে যে এটা ফ্রড। তখন তাকে আমি আটকাই দিলাম, ঠিক আছে আপনার পারমিশন নাই, আপনি 1 মিনিটের মধ্যে অলরেডি 1 সেকেন্ডের মধ্যে অলরেডি 10টা রিকোয়েস্ট পার করে ফেলেছেন। এটাকে বলছে রেট লিমিটিং, যে আমি 1 সেকেন্ডের মধ্যে কতটা হিট এখানে কাউন্ট করব। ঠিক আছে, তাহলে আমি থার্ড নাম্বার সলিউশনটা পেয়ে গেলাম। ওকে, এখন এই যে যেই আমরা হচ্ছে পাসওয়ার্ড যেটা বা আমি যে সিস্টেমে এন্ট্রি করতে, এখানে একটা টেকনিক আছে ব্যাক এন্ডের টেকনিক, সেটা বলা হয় JWT অথেন্টিকেশন সিস্টেম। ঠিক আছে, এটা কি করে, এটা হচ্ছে যে আমি এই যে বললাম আমার হচ্ছে কি করে, যখন আমি পাসওয়ার্ড হচ্ছে আমি লগ ইন করছি বা একটা সাইন আপ করছি, তখন এই পাসওয়ার্ডটাকে সে কি করে এনক্রিপ্টেড করে, হ্যাশ হ্যাশ ভ্যালু তো জেনারেট করে, তারপরে এই এই হ্যাশ ভ্যালুটা আমরা কি করি ডাটাবেজের মধ্যে রাখি। পরবর্তীতে যখন আমি হচ্ছে তাকে হিট করি তখন এই হ্যাশ ভ্যালুটার সাথে আবার ডিক্রিপ্ট করে, করার পর দেখে যে আমাদের এই পাসওয়ার্ডটা দিচ্ছি সেটার সাথে ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ করে তখন সে আমাকে একটা অ্যাক্সেস টোকেন দেয়। ঠিক আছে, আপনি হ্যান্ডশেক হ্যান্ডশেক টোকেন বলে। আমি হ্যান্ডশেক করছে মানে আপনি ওকে, আপনি আমি ঠিক আছে, আপনি পাসওয়ার্ড ঠিক দিয়েছেন, সবকিছু ওকে আছে, আপনি এখন আমার সিস্টেমের মধ্যে আসেন। আপনাকে এই যে আমি একটা টোকেন দিয়ে দিলাম আমার দরজার মধ্যে ঢোকার জন্য, তাকে টোকেন দিয়ে দিলাম, সে ওই টোকেনটা নিয়ে তখন যখন আমার দরজাতে দেখাবে যে হ্যাঁ আমি এই যে ভ্যালিড ইউজার, তখন আমার সিস্টেম বলবে ওয়েলকাম, এর মধ্যে আসে। এটা বলছে যে ডাব্লিউটি টোকেন একটা মেকানিজম। ঠিক আছে, তো এটা কি আর কোনো সমস্যা আছে এই এই 3 নম্বর ট্র্যাপটা নিয়ে? ব্যাক এন্ডের ইঞ্জিনিয়ারিং এর আমরা থার্ড কনসেপ্টটা নিয়ে আলোচনা করছি, কারো কোনো সমস্যা আছে? না ভাই। ওকে, তাহলে আমরা সামনের দিকে যাই। ওকে, তো ফোর্থটা সেটা হচ্ছে 2 ক্লিকস, যেটা আমি বলতেছিলাম যে আহ, আমার কি হয়েছে, আমার সিস্টেমের মধ্যে একটা প্রোডাক্ট আছে, আমি জানি যে এই প্রোডাক্টে যে কোনো সময় একটা ইউজার আসবে, প্রোডাক্টটা নিবে। আমার এক্সাম্পল, আমার একটা বার্গার আছে, যেহেতু আমি বার্গারের ওয়েবসাইট নিয়ে কথা বলছি, তো বার্গার একটা আছে, তো বার্গারের মধ্যে হিট করলাম। হিট করার পর আমার একটাই বার্গার আছে, একটা বার্গারের প্রাইস দেওয়া আছে। এখন কি করলাম, আমি হচ্ছে সেই বার্গারটা অর্ডার করব। এখন যখন দুইজন এট এ টাইম হিট করবে, এক্সাম্পল আমি একজন হিট করলো, সে বার্গার পেয়ে গেছে, এখন কোয়ান্টিটি 0 হয়ে গেছে, পরবর্তী জন এসে দেখবে যে বার্গার নাই। এই প্রবলেম, ওকে কোনো সমস্যা নাই। সমস্যাটা কখন হবে, এক্সাম্পল আমি হচ্ছে কি করতেছি যে এও ঢুকলো, যে টাইমে ও ঢুকলো সেই টাইমে সেও দেখতে পাচ্ছে যে একটা বার্গার আছে, এও দেখছে একটা বার্গার আছে। এখন কি করলো, দুইজন এট এ টাইম একসাথে হিট করছে যে এটা অর্ডারের জন্য। এখন কি করবে, এখন সিস্টেম কি করবে, দুইজনকে কি মানে বলবে যে আচ্ছা ঠিক আছে আপনার ওকে, দুইজনকে আমি দিয়ে দিলাম। এখন আমার তো আছে একটা কোয়ান্টিটি, আমি দুজনকে দিব কিভাবে? তাহলে এটা কিভাবে সলভ করে? এই প্রবলেমটা হচ্ছে 2 ক্লিক প্রবলেম। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা কিভাবে সলভ করে? এই প্রবলেমটা সলভ করে যেটা হচ্ছে আহ, যে টেকনিকটা সেটা হচ্ছে আমরা আমরা যদি বলি যে আমরা ডাটাবেজে ট্রানজেকশন যখন হয় তখন ট্রানজেকশনের জন্য প্রত্যেকটা ট্রানজেকশনের জন্য সে কি করে একটা ভ্যালু জেনারেট করে বা আমার একটা হচ্ছে কি জেনারেট করে। তো ঠিক আছে, এই কি এর এগেনস্টে একটা জিনিস প্রসেসিং হচ্ছে। আরেকজন কি যখন সে হিট করবে তখন সে যদি সিস্টেমে দেখে যে একটা বার্গার আছে, কিন্তু ওই যে একটা কি ভ্যালু দিয়ে সে প্রসেস করে, মানে যে প্রথম কি করছে তার তো প্রসেস শুরু হয়ে গেছে, তখন সে তাকে ওই জায়গাতে আটকায় দেবে যে ঠিক আছে, এই যে একটা কি এর এগেনস্টে একটা প্রসেস হচ্ছে, অথবা আপনার এই কোয়েরিটা ওখানে কি করছে, ব্লক করে দিয়েছে, মানে সে ওই কোয়েরিটাকে এক্সিকিউট করতে দেবে না। ঠিক আছে, এইটাকে বলছে যে আইডেম্পটেন্সি কি।
ঠিক আছে, এই এই কিটার নাম, যে আমি হচ্ছে তাকে কি ওয়াইজ আমি হচ্ছে কি করছি, ওই যে প্রসেসিংটা স্টার্ট করছি। তাহলে কি হচ্ছে আমার ওই যে যেই প্রসেসটা হচ্ছে তখন সে কি করছে, ব্লক করছে, ইনিশিয়াল লেভেল ব্লক করছে, যে ঠিক আছে এটা একটা প্রসেস হচ্ছে, আপনি ওয়েট করেন। যেরকম আমরা ট্রেনের টিকিট যখন আমরা কাটি, যখন দেখবেন যে আমরা যখন ট্রেনের মধ্যে হচ্ছে কোনো টিকিটে হিট করি, তখন কি হয়, তখন ওই ওই টিকিটটা যতক্ষণ না প্রসেসিং হয়, বা এমন একটা টাইমে 10 জন 20 জন হিট করছে, পেমেন্টে চলে গেছে, পেমেন্টে যাওয়ার পরে পেমেন্ট করতে যায়, পেমেন্ট হয়, বাকিগুলো সব ফেল করে বা এরকম টাইপের কিছু হয়। তো এইটার যদি কনসেপ্টটা এখানে নিয়ে আসেন, তাহলে দেখবেন যে হ্যাঁ, যে আমি যখন হচ্ছে কিটা জেনারেট হচ্ছে, তখন আরেকজন যখন হিট করবে তখন ওকে ওয়েটিং এ রাখা দেয়, যে ঠিক আছে এটা নাই, এটা অলরেডি এখন প্রসেসিং আছে। তখন কি করবে, আইদার তাকে মেসেজ দেবে যে এটা অলরেডি প্রসেসিং আছে, আদারওয়াইজ এটা ফেল করছে। আচ্ছা, একজন হ্যান্ড রেজ করছে। হ্যাঁ, বলেন। আচ্ছা ভাইয়া, ধরেন যে আহ, একদম এট দ্য সেম টাইম হচ্ছে দুইজনই হচ্ছে প্রসেস করারই করছে, মানে ক্লিকটাও সেম টাইমে হয়েছে, সেক্ষেত্রে হুম। হচ্ছে কি ঘটবে? হ্যাঁ, এখন দুইটা আমি যখন একজনের প্রসেস ক্লিক করে, দেখেন আপনি যখন হচ্ছে দুইটা প্রসেস একসাথে ক্লিক করছে, সিস্টেম কি করবে, একটা তো পিক করবে, যে আমি ঠিক আছে আমি বললাম যে এট এ টাইম, সেকেন্ড, মিনিট, সেকেন্ড, ন্যানো সেকেন্ড যা আছে সব মিলে গেছে। এখন সিস্টেম কি করবে, দুইটার মধ্যে সে কি করবে, একটাকে চুজ করবে, তাই না? মানে হচ্ছে আমরা যখন এক্সাম্পল, আমরা যখন একটা লুপ চালাই, তখন আমরা কি করি, লুপটা যখন চলে, তখন ইনিশিয়াল ইন্ডেক্স 0 থেকে শুরু হয়। তো আমার কি করছে, ওই দুটার মধ্যে সে একটা ইভেন্ট হচ্ছে চুজ করছে, যে ঠিক আছে এই এই ইভেন্টটাকে আমি এক্সিকিউট করতে নিয়ে চলে গেছি। পরবর্তীতে ইভেন্টটাকে এট এ টাইম, তো ওই জায়গাতে যেহেতু আমি এইটা ইভেন্টটা ওখানে এক্সিকিউট করতে চলে গেছে, তখন তো আমার ডাটাবেজে কোনো আপডেট হয়নি। দেখেন, একটা হচ্ছে যে ডাটাবেজে আপডেটেশন, যা ঠিক আছে ডাটাবেজ এখন 0 হয়ে গেছে, ডাটাবেজ কিন্তু 0 হবে না। ডাটাবেজ কখন 0 হবে, যখন অর্ডারটা কমপ্লিট হয় তার কাছে চলে যাবে, তখন ডাটাবেজ বলবে যে আমার আর প্রোডাক্ট নাই। কিন্তু বিহাইন্ড দ্য সিন যখন এই কাজটা হচ্ছে, তখন কিন্তু সে কি করছে, ওই যে আইডেম্পটেন্সি কি বললাম না, ওর এগেনস্টে যে আমি হচ্ছে তার প্রসেসটা হচ্ছে, তখন আরেকজনকে ওয়েটিং এ রেখে দিচ্ছে, ওইটা এক্সিকিউট হলে এটা ফেল হবে। এটা বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। হুম। ওকে। তো আমরা যদি এখানে একটা কোড দেখি, তাহলে হচ্ছে যে আমরা বললাম যে যদি আমাদের স্টকের মধ্যে প্রোডাক্ট কি থাকে, দুইটা বা তার বেশি থাকে, তো আমরা হচ্ছে কি করলাম, ওই ইউজার গুলোকে সিলেক্ট করার পর আমি স্টককে মাইনাস করে দিলাম। তাই যে মাইনাস আমি এখানে করতেছি, তখন সে কি করলো, আমি কোডের মধ্যে যে এরকম মাইনাস করছি, তার মানে এই না যে আমি হলো ইউজারকে এখানে ঢোকার পারমিশন দিয়েছি, দেওয়ার পরে সে কি করছে ওইখানে আহ, যখন দুইজনের প্রসেসে চলে গেছে, তখন কি করছে, একজন পাইছে আর একজন পাইনি, কিন্তু আমার যেহেতু দুইটারে আমি কি করছি, -1 করছি, তখন কি হবে, আমার হচ্ছে সিস্টেমে কি করবে, আমার বার্গার দেখাবে -1। কিন্তু এটা তো আসলে হওয়া উচিত না, বার্গার তো মাইনাস হবে না, একজন পাইছে আর একজন তো পাই নাই। তো এই প্রবলেমটাকে মানে ফিক্সড করার জন্যই তখন এই কনসেপ্টটা আসে, আইডেম্পটেন্সি কি। এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে নেক্সট টপিকে যাই। এখন আমরা যেহেতু এতক্ষণ কথা বললাম ইঞ্জিনিয়ারিং নিয়ে, যে ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারিং কি, কারণ ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি কথা বললাম এই জন্যই যে আসলে আমাদের রিয়েল লাইফে আমরা এখন যেই সিচুয়েশনটা যাচ্ছে, লাইক এখন তো যুগটা হচ্ছে এআই যুগ। এআই যুগটা যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের সর্বপ্রথম যেটা লাগে, এখন এআই তারাই সার্ভাইভ করবে। আগে কিন্তু প্রত্যেকটা কোম্পানিতে রোল ছিল। রোলটা কি, যে প্রোগ্রামার, আমরা প্রোগ্রামার হায়ার করতাম, জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হায়ার করতাম, তারপর হলো সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল, মিড ইঞ্জিনিয়ার ছিল। কিন্তু নামের আগে সবার কিন্তু ছিল ইঞ্জিনিয়ার, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আলটিমেটলি যদি আমরা একটু মার্কেট অ্যানালাইসিস করতাম, তাহলে হাতে গোনা কিছু সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল, বাকি সবাই ছিল ডেভেলপার, গতানুগতিক কাজ করতো। যে জিনিসটা একবার হয়েছে ওটাই করছে, ওটাই করছে। আবার হচ্ছে এক্সাম্পল একটা বলো, প্রোগ্রাম লিখতে, প্রোগ্রাম লিখে দিচ্ছে। কিন্তু আসলে আসলে ইঞ্জিনিয়ারিং এর যে জিনিসটা, ইঞ্জিনিয়ারিং কেন লাগে, এক্সাম্পল আমরা যদি এখন মিস্ত্রির কথা চিন্তা করি, রাজমিস্ত্রি। তো রাজমিস্ত্রিকে কি করে, একটা নকশা দেয় বা একটা হচ্ছে আর্কিটেকচার ডিজাইন দেয়, বলে যে এই জায়গাতে এত কেজি সিমেন্ট লাগবে, এই জায়গাতে এত কেজি বালু লাগবে, এই জায়গাতে এই বিমটা বসবে। ওকে দেওয়ার পর ও কি করে, বানায় ফেলে। এখন আমাদের কথা হলো যে, তাহলে মিস্ত্রির দরকার কি আর ইঞ্জিনিয়ারের দরকার কি, ইঞ্জিনিয়ার কখন লাগে, মিস্ত্রির কখন দরকার হয়? তো মিস্ত্রি এখন একতলা একটা বাড়ি লাগবে, আমার কোনো ইঞ্জিনিয়ারিং লাগবে না, জাস্ট বললো যে আপনি একটা বানায় দেন, ও তুলে দিয়েছে, আমি হ্যাপি। ওকে। তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কাজটা হতো আগে, কিন্তু এরকম টাইপের কাজ হতো, যে ওই যে মিস্ত্রির কাজগুলাই হয়তো, সে গতানুগতিক জিনিসপত্র বানাইতো, গতানুগতিক জিনিসপত্র বানাইতো, কিন্তু আলটিমেটলি তার যে ইঞ্জিনিয়ারিং কনসেপ্টটা সেটা কিন্তু অ্যাপ্লাই করতো না। এআই আসাতে যেটা হয়েছে, এই যে মিস্ত্রিগুলা, এই মিস্ত্রিগুলা এখন এআই, সে বানায় দিবে, সে সবকিছু করবে।
ইঞ্জিনিয়াররা কি করবে, তাকে ইনস্ট্রাকশন দেবে যে ঠিক আছে আপনি এটা বানান, আমার এই আমার এই প্ল্যান, আমার এইখানে এই ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল বা এই ইঞ্জিনিয়ারিং টেকনিকটা অ্যাপ্লাই করান, অ্যাপ্লাই করার পরে এটাকে আপনি হচ্ছে ফাস্টার করে দেন বা সিস্টেম স্কেলেবল করে দেন। ওই জিনিসটা করছে। অতএব এখন করা যুগে যেটা হচ্ছে, অনেকজন বসে যাচ্ছে ঠিক আছে আমাদের তো জব চলে যাচ্ছে বা আইটি মার্কেটটা করছে। হ্যাঁ, আর আইটি মার্কেটটা বললাম যে খারাপ এই কারণেই যে আগে সবাই মিস্ত্রির কাজটা করতো, এখন ডে বাই ডে যতদিন যাবে ততদিন যেটা হবে একদম কোর ইঞ্জিনিয়ারিং এর জিনিসপত্রগুলো সবার সামনে আসবে। যে এটাকে অ্যাডাপ্ট করতে পারবে সেই টিকে থাকবে, আর যেটাকে অ্যাডাপ্ট করতে পারবে না সে মার্কেট থেকে হারিয়ে যাবে। ওকে, তাহলে আমরা অনেক কথা বললাম। এখন আমরা দেখি যে এই যে আমরা যাই করি না কেন, ইঞ্জিনিয়ারিং করি যাই কিছু করি, তা আমাদের দিন শেষে যদি আমরা সিভিলের ভাষাতে বলি তাহলে ওই রড, ইট, সিমেন্ট, বালু যা আছে সবগুলো লাগবেই। সেম ভাবে আমাদের যদি আমরা হচ্ছে সিস্টেম বানাতে যাই তা আমাদেরও রড, সিমেন্ট, বালু লাগবে। সেগুলোই হচ্ছে এগুলো, যেটা পাইথন একটা ল্যাঙ্গুয়েজ আমাদের লাগবে মাস্ট। তারপর হচ্ছে এপিআই লাগবে, আমাদের একটা ফ্রেমওয়ার্ক লাগবে, আমাদের একটা ডাটাবেস লাগবে, সিকিউরিটি দিতে হবে, আর্কিটেকচার ডিজাইন করতে হবে, স্কেল করতে হবে, প্রোডাকশন করতে হবে। এই হলো আমাদের রড, সিমেন্ট, আমাদের কাছে সবকিছু আছে। এখন আমরা এই জিনিসপত্রগুলোকে ইউজ করে আমরা কিভাবে একটা ভালো সিস্টেম বানাতে পারি, এটাই হলো আমাদের চ্যালেঞ্জ। ঠিক আছে, তো আমরা যে টার্মগুলো বললাম এগুলো শুধুমাত্র আমাদের হচ্ছে টেকনোলজিক্যালি টুলস, এই টুলস গুলো ব্যবহার করে আমরা একটা সিস্টেম বানাবো, এবং সিস্টেমটাকে আমরা হচ্ছে আহ চালানোর জন্য যত কিছু আছে আমরা সবকিছু করবো। ঠিক আছে, ওকে, আমরা এবার নেক্সট টপিকে যাই। যদি নেক্সট টপিকে যাই তাহলে আমরা একটা দেখবো যে আসলে হচ্ছে আহ যদি একটা রিকোয়েস্টের প্রসেস আসলে রিকোয়েস্টটা কিভাবে সার্ভ হয়। তো আমরা যদি একটা হাই লেভেলের আর্কিটেকচার দেখি তাহলে আমরা দেখবো হচ্ছে আমরা কি হয়, আমরা হচ্ছে মোবাইলে যাই বা ব্রাউজারে যাই, যাওয়ার পরে হচ্ছে একটা আহ, কি বলবো এটাকে, ডোমেন, ডোমেনে হিট করি, লাইক যেমন ফেসবুক.কম বা এরকম হতে পারে যে নেটফ্লিক্স.কম। হিট করলাম, হিট করার পর ওটাকে এই যে হিট করছে এটাকে বলছে রিকোয়েস্ট, আমি রিকোয়েস্ট দিচ্ছি। তা রিকোয়েস্টটা কিভাবে যাচ্ছে, রিকোয়েস্টটা যাচ্ছে এইচটিটিপি বা এইচটিটিপিএস এর মধ্যে দিয়ে। তো আমরা এইচটিটিপিএস বা এইচটিটিপি এগুলো তো আমরা হচ্ছে অলরেডি নেটওয়ার্কিং এর মধ্যে জানি, টিসিপি প্রোটোকল, ইউডিপি প্রোটোকল যেগুলো আমরা জানি। তো ওই প্রোটোকলের মধ্য দিয়ে আমাদের হিট করছে কোথায়, আমরা আমাদের এই যে সিস্টেমটা বানাইছি সেটা তো এক জায়গাতে হোস্ট করে রাখছি। ওই সিস্টেমের মধ্যে যে hit হয়, ওই সিস্টেমটা কি, ওই সিস্টেমটা হচ্ছে আমার একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আমি সবকিছু দাঁড় করে রাখছি। লাইক আমি একটা বিল্ডিং কে দাঁড় করে রাখছি একটা বিমের উপরে। ঠিক আছে, তাই ওই বিল্ডিং এর মধ্যে আমার এখন কি করতে হবে, আমাদের জিনিসপত্রগুলো দেখবে যে একটা আহ, একটা নতুন মানুষ আসলো, সে এখন বিল্ডিং ভিজিট করতে আসবে, যে বিল্ডিং এ কি কি আছে, জানালা আছে না, দরজা আছে, এখানে কাজ কি হয়, এখানে কি আসলে রেস্টুরেন্ট আছে না, এখানে হাউস আছে। এই সবকিছু দেখার জন্য কি করতে হবে, আমাদের তো ওই যে ওই স্ট্রাকচারটা বা এনভায়রনমেন্টটা লাগবে, সেটা হচ্ছে আমাদের এই ফ্রেমওয়ার্ক। ফার্স্টে পেয়ে দিয়ে সে আমার বিল্ডিং এর মধ্যে প্রবেশ করছে, মানে আমি যেহেতু বিল্ডিংটা বানায় রাখছি। তারপর কি করছে আমাদের বিজনেস লজিক, ওইখানে আমাদের আসলে বিল্ডিং এর মধ্যে আমরা যদি চিন্তা করি যে আসলে কোথায় হচ্ছে কোথায় হচ্ছে আমার পিৎজা বার্গ আছে, কোথায় আমাদের হাউস আছে, কোথায় আমাদের হচ্ছে ওখানে গ্রাউন্ড আছে, সবগুলো আমাদের লজিক এক একটা। যে ঠিক আছে আপনি এই সিঁড়িতে যান তাহলে এখানে যাবেন, এই সিঁড়িতে যান এখানে যাবেন, এই সিঁড়িতে যাবেন ওখানে। এই সবগুলো এটাকে বলছে বিজনেস লজিক। এই রুলস বেজেছে কি করছে আমাদের হচ্ছে যে ওই রুলস সেট করা আছে, আপনি এখানে যান ওখানে যান। এখন পরবর্তীতে কি আছে, পোস্টগ্রেসকিউএল মানে আমাদের ডাটাবেজ, এই যে তথ্যগুলো আমাদের যে এখানে যাইতে বললাম, যাওয়ার পরে ওখানে কি আছে ওই ডাটাকে আমাকে সামনে নিয়ে আসতে হবে। ওই যে আমার ঘরের মধ্যে অনেক কিছু জিনিসপত্র রাখছি, এক্সাম্পল একটা হচ্ছে চেয়ার রাখছি, একটা টেবিল রাখছি, একটা হচ্ছে আলমারি রাখছি, ওই যে রাখছি একটা জায়গাতে, এটা হচ্ছে ডাটাবেজ। ঠিক আছে, তো আমি এই ডাটাগুলোকে নিয়ে আসার জন্য আমি ডাটাবেজে হিট করছি, আমাদের ডাটাবেজ লাগবে। ডাটাগুলো সবগুলো নিয়ে আসলাম, বললাম যে আচ্ছা ঠিক আছে রুম নাম্বার 1 এ 10টা চেয়ার আছে, 10টা টেবিল আছে, আর 2টা আলমারি আছে। এজ এ রেসপন্স হিসেবে আমি দিয়ে দিলাম ইউজারকে, সে জানিল যে ঠিক আছে এখানে 10টা ইউজার আছে, 10টা টেবিল আছে, 10টা চেয়ার আছে। এইটা একটা ইঞ্জিনিয়ারিং ফ্লো। তোমার হচ্ছে একটা ইউজার রিকোয়েস্ট আসার পরে রেসপন্স পর্যন্ত আসলে কিভাবে কাজ করে। আমি রিয়েল লাইফের এক্সাম্পল দিচ্ছি এই জন্য যে আহ, আপনাদের মতন ফেজ আমরাও পারছি। তো গতানুগতিক ভাবে যদি এই পুঁথিগত বিদ্যা বা হচ্ছে লেখাপড়ার বিষয় যদি খালি বারবার বলি, একটা সময় বোরিং আসবে। এই আসলে কি হয় এটা তো দরকার নেই। আমি যখন এখন যদি এইচটিটিপিএস এর জায়গাতে আমি বলতাম যে এখানে টিসিপি কাজ করে, ইউডিপি কাজ করে, একটু পরে আপনার বোরিং চলে আসবে। আচ্ছা টিসিপি কি, ইউডিপি কি, এটা তো আমি জানি না, দরকার নাই, এই লেকচার শোনার আর দরকার নেই। অলরেডি মাইন্ড এখান থেকে ডাইভার্ট হয়ে যাবে। তো এই জন্য আমি আসলে রিয়েল লাইফের এক্সাম্পল গুলো দিচ্ছি। ওকে, এখান পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে যে আসলে একটা রিকোয়েস্ট কিভাবে কাজ করে আর কিভাবে সলভ হয়?
সবাইকে আমরা আসি। জি ভাইয়া। ওকে। এখন আমরা রিকোয়েস্টের ফ্লো দেখাইলাম, সবকিছু ওকে আছে। এখন হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমি ওই যে ফার্স্ট এপিআই এর কথা বললাম যে ফ্রেমওয়ার্কের মধ্যে, তা আমি যে এই ডাটাগুলো সার্ভ করছি, তো আমার ওই ঘরের মধ্যে কি হতে পারে, একটা আলমারি নতুন ঢুকতে পারে, একটা আলমারি ঘর রুম থেকে বের হতে পারে। এমন হতে পারে আলমারির জায়গাতে আমি ওটাকে সরায় দিয়ে আমি আর একটা কি করলাম, ওখানে একটা ওয়ার্ড্রপ নিয়ে এসে বসাই দিলাম। এই জিনিসগুলো, এই যে মেকানিজম গুলো তাকে করছি, এটা একটা এক একটা কিন্তু প্রসেস, তো এই প্রসেস গুলো তো কিভাবে একটা কাজ করে, ওই জিনিসগুলো হচ্ছে এই যে এই মেথড গুলা, ঠিক আছে। আমি ডাটাগুলোর হচ্ছে যে মানে কোথায় অপারেশন মেথড গুলা, সেটা হচ্ছে গেট। গেট কি করে, সিম্পল ভাষায় আমার হচ্ছে রুমের মধ্যে বা আমার ডাটাবেজের মধ্যে কি ডাটা আছে সেটা আমি একটা তাকে সে কি করবে, সে শুধুমাত্র আমাকে একটা, আমি তাকে রিকোয়েস্ট দেবো, সে কি করবে আমাকে একটা ডাটা প্রোভাইড করবে, তার আর কোনো কাম নাই। আমি তাকে বলবো, সে আমাকে ডাটা দিবে। আমি বললাম যে ঘরের মধ্যে কয়টা জিনিস আছে, সে বললো দুইটা জিনিস আছে। আমি বললাম ঘরের মধ্যে কি আলমারি আছে কিনা, সে বললো যে হ্যাঁ আছে। এই যে সে কি করছে, সে আমাকে শুধু খালি গেট রিকোয়েস্ট দিচ্ছে, মানে আমি আমি তাকে রিকোয়েস্ট দিচ্ছি, সে তার এগেনস্ট একটা করে রেসপন্স দিচ্ছে। এটা হলো গেট রিকোয়েস্ট, আর কোনো এখানে কাজ নেই। এবার আসে আমরা পোস্ট রিকোয়েস্টে। তাহলে এই যে এপিআই এর যে মেথড গুলো, আমরা এখানে চারটা জিনিস পাচ্ছি, একটা গেট, পোস্ট, একটা পুট প্যাচ, আর একটা ডিলিট। তাহলে পোস্ট কি করে, পোস্ট হচ্ছে আমার এই এই ঘরের মধ্যে আমি একটা নতুন কি করছি, একটা ডাটা ইনসার্ট করতে চাচ্ছি। বা এমন হতে পারে পোস্ট মেথড দিয়ে কিন্তু আমি আপডেটও করতে পারি, কিন্তু আসলে পোস্ট মেথডটা মেইনলি কাজ করা হয় ক্রিয়েটের জন্য, যে আমি কোনো ডাটাকে ক্রিয়েট করতে চাচ্ছি বা আমি কোনো জিনিসকে এখন নতুন রাখতে চাচ্ছি, তো সেটাকে আসলে পোস্ট দ্বারা ডিফাইন করা হয়, পোস্ট এপিআই একটা একটা মেকানিজম। তারপর আসে আমরা পুট আর প্যাচ। এই দুটাই এপিআই কিন্তু খুব চমৎকার এপিআই, দুটাই কিন্তু সেম কাজ করে। দুটাই হচ্ছে কি করে, ডাটা আপডেট করে। যে আমার এমন হতে পারে, আমার হচ্ছে বয়স আছে, যেটা আমার নাম শাহজাহান সজীব, আমার বয়স 29 বছর। আমি বললাম যে না, আমার তো বয়স 29 বছর না, আমার 28 বছর হবে। তখন সে কি করলো, এই যে এই মেথডের মধ্যে দিয়ে আমি এপিআইটাকে কল করলাম। কল করার পরে আমি বললাম যে আমার ডাটাটা 28-এ আপডেট করে দাও। তার মানে এখানে আমার পুট আর প্যাচ কি করছে, আপডেট করছে। এখন একটা কোশ্চেন আসতে পারে যে, আচ্ছা ঠিক আছে, পুট প্যাচ যদি দুটাই আপডেট করে, তাহলে আমার যে কোনো একটা ইউজ করবো, দুটো দরকার কি? এখানে কিন্তু বিহাইন্ড দ্য সিন একটা মেকানিজম আছে। পুট কি করে, আমি এক্সাম্পল যখন হচ্ছে কোনো ডাটা আপডেট করতে যাচ্ছি, এক্সাম্পল আমার নাম দেওয়া আছে সজীব, বয়স দেওয়া আছে হচ্ছে 29, আর আমি কোন সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করি, টেকনোলজি সফটওয়্যার লিমিটেডে কাজ করি, আমার তিনটা ইনফরমেশন দেওয়া আছে। আমি এখন পুটি পে হিট করলাম, বললাম যে আমার একটা এজ চেঞ্জ করে দাও। সে কি করবে, এজ চেঞ্জ করতে যে তার যেই নাম, তারপর হচ্ছে ওই সফটওয়্যার কোম্পানি, সবগুলো ডাটাকে নেওয়ার পরে সে সবগুলো ডাটাকে আপডেট, তার মানে কি করছে, আমার এট টাইম তিনটা ডাটায় আপডেট হচ্ছে। সে নামটা আছে ওটাই রাখলো, আপডেট করবে, মানে এক কথা ওই রোয়ের পুরো সব, মানে এক কথা যা কিছু আছে সব ওই আইডিটা বাদ দিয়ে সবকিছু আপডেট করছে। এটা হলো পুটের কাজ, যে পুরো অবজেক্ট ধরে আপডেট করে দিচ্ছে। প্যাচ কি করে, প্যাচ একদম স্পেসিফিক ভাবে, যেহেতু আমি বলে দিয়েছি যে আমার শুধুমাত্র স্পেসিফিক ভাবে 29, আমার বয়সটা 28 হবে, ও আর কোনো ডাটাতে হাত দেবে না, শুধুমাত্র 29-কে 28 করে দেবে। আর ডিলিট তো আমরা সবাই জানি যে ডাটাটাকে ডিলিট করবো, আমি ডাটাবেজে রাখতে চাচ্ছি না। বুঝা গেছে? আমি যখন ওই যে এপিআই গুলোতে হিট করবো, তখন আমার কি করবে, বিভিন্ন রকমের রিকোয়েস্ট স্ট্যাটাস দেবে। যেরকম 200, 200 তে আমার রিকোয়েস্ট ওকে, আমার এপিআই কোনো সমস্যা নাই, এক্সিকিউশন ফুল কমপ্লিট হয়েছে। 201, আমার ডাটা ক্রিয়েট হয়েছে, আমি ক্রিয়েটের জন্য হিট করছি, ডাটা ক্রিয়েট হয়েছে। 404, 400, এটা হচ্ছে কি, ব্যাড রিকোয়েস্ট, যে আমি যে রিকোয়েস্টটা দিয়েছি সেই রিকোয়েস্টটা ঠিক না, সেই রিকোয়েস্টটা ভুল, এই জন্য আমাকে বলছে যে আপনার রিকোয়েস্টটা ব্যাড রিকোয়েস্ট। 401, আনঅথরাইজড, মানে আমি এই সিস্টেমে আমার পারমিশনই নাই, আমি এপিআই এর পারমিশন নাই যে হিট করার, কিন্তু আমি হিট করছি। তখন আমাকে বলছে যে আপনি আনঅথরাইজড, আপনার তো এখানে পারমিশন নাই হিট করার। এগুলো স্টার্ট কোড দিয়ে একটা বোঝায় এপিআই কোনটা কি কাজ করতেছে। ঠিক আছে। ওকে, আমরা হচ্ছে যদি একটু নেক্সটে যাই, তো এগুলো আমরা আসলে আলোচনা করে ফেলছি। ও, অ্যাসিঙ্ক আইও আমরা যদি একটু আলোচনা করি, তো অ্যাসিঙ্ক আইও আসলে কোথায় কাজ হয়, আমরা আচ্ছা আমরা এখন এখন হচ্ছে এখানে আরেকটা জিনিস আসছে। সেখানে হচ্ছে যে আমরা কি আসলে সব জায়গাতে অ্যাসিঙ্ক আইও ইউজ করব, মানে অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং ইউজ করব, এরকম যে অনেক বলতে পারে, আচ্ছা ভাই যেহেতু অ্যাসিঙ্ক্রোনাসে আহ ভালো একটা ভালো ইউজার আমাকে ফেস করে দিচ্ছে বা প্যারাল কাজ করছে, তাহলে আমাদের সিঙ্ক্রোনাসে যাওয়ার দরকার কি, আমরা সবগুলো অ্যাসিঙ্ক্রোনাসে লিখবো। এটা একটা ভ্যালিড কোশ্চেন, কিন্তু এখানে একটা ভ্যালিড অ্যান্সারও আছে। যে অ্যাসিঙ্ক কি করে, ইনপুট আউটপুটের জন্য আমি তাকে ওপেন করে দিচ্ছি, যে ঠিক আছে 100 জন ইউজার, আমার 100টা গেট আছে, আমি আমার একটা রুমের
গেট গেট সংখ্যা 100টা ওপেন করে দিলাম। ঠিক আছে, 100টা ইউজার আপনি আসেন রুমের মধ্যে, সবাই এট এ টাইম এই রুমের মধ্যে যেন ঢুকতে পারে। এখন রুমের মধ্যে ঢুকলো, ঢোকার পরে যদি এরকম হয় রুমের মধ্যে ঢুকলো, ঢোকার পরে কোনো জিনিস নিয়ে বের হয়ে গেল, তাহলে আমার অ্যাসিঙ্ক ওকে আছে। তো ঠিক আছে, আমি 100 জনকে এখানে রুমের মধ্যে ইনসার্ট করলাম এবং 100 জনকে রুম থেকে বের করে নিয়ে চলে গেলাম। আমার তো কাজ একসাথে 1 সেকেন্ডের মধ্যে সব কমপ্লিট। হ্যাঁ, এটা ওকে। তাহলে কোন জায়গাতে সমস্যা হবে? এখন মনে করেন 100 জন রুমের মধ্যে ঢুকছে, ঢোকার পরে বলছে যে একটা কাজ করতে হবে, কে কাজ করতে, ইমেজ প্রসেসিং করতে হবে। যাবেন ভোটার আইডি কার্ডের সামনে, একটাই ক্যামেরা আছে, ক্যামেরার সামনে দাঁড়াবেন, ক্যামেরা আপনার ছবি তুলবে, ছবি তোলার পরে আপনার ছবিটাকে পুরাটাকে এডিট করবে, এডিট করার পরে ছবিটাকে প্রিন্ট আউট করে আপনার হাতে দিবে, তখন আরেকজন আসবে। তাহলে দেখেন এখানে একটা হেভি কাজ, মানে একটাই টাস্ক আমার সিপিওর উপরে বিশাল চাপ পড়তেছে। যে ঠিক আছে, আমি সিপিও তে আমি প্রসেসিং করছি, এখন যদি একটা সিপিইউ একটা ইমেজ প্রসেসিং করতে যে সিপিইউর যদি 80% নিয়ে নেয়, আমি আর একটা যদি ওখানে বলতে চাচ্ছি, ঠিক আছে আপনিও করুন, আমি তাকে বললাম যে ঠিক আছে আমি আর একটা থ্রেড ওপেন করে দিয়ে তাকে ওই কাজ করতে দিলাম, তখন কি হবে? আমার সিপিইউ কাউন্ট আজকে সিপিইউটা দুর্বল হয়ে যাবে। তো ঠিক আছে, আসলে কিন্তু সে ভালোভাবে সার্ভ করতে পারবে না এইরকম টাইপের কাজে। তখন আমার কিন্তু অ্যাসিঙ্কায়ও কাজ করবে না। 100 জনকে আমি নিয়ে আসার ধরে মানে দরজার মধ্যে ঢুকা দিয়েছি যে ঠিক আছে আমি রুমের মধ্যে চলে আসেন, কিন্তু তাকে আমি আর কাজ সার্ভ করতে পারতেছি না। এরকম টাইপের কাজে তখন আমরা অ্যাসিঙ্কায়তে যাবো না, তখন সিঙ্ক্রোনাসে যাবো। যে ঠিক আছে এই টাস্ক, এরকম টাইপের টাস্ক গুলা, হেভি কাজগুলো যেগুলো সিপিইউ বাউন্ড টাস্ক, তখন ওগুলো আমরা থ্রেডে রান করবো আমার সিপিইউ থ্রেডে। ঠিক আছে, আপনি এই থ্রেডে যান, আপনি ওই থ্রেডে যান, আমার 10টা সিপিইউ থ্রেড ইউজ করবো, আমি 10টাকে কাজে লাগাবো। ঠিক আছে, তো এই আর কি, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? সবাই কি একটু বোরিং হচ্ছে নাকি? জি ভাইয়া, ক্লিয়ার। হুম। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা তো আমরা যদি হচ্ছে ফার্স্ট স্টেপের কথা বলি, যে আমরা হচ্ছে আচ্ছা ঠিক আছে ফার্স্ট স্টেপে কেন ইউজ করব। তো আমাদের একটা ভালো এক্সাম্পল হচ্ছে, যেহেতু ফার্স্ট স্টেপে কি করে পাইথন আমাদের কি করে অ্যাসিঙ্ক্রোনাস হচ্ছে সাপোর্ট করে, যেটা বাই ডিফল্ট হচ্ছে ফার্স্ট স্টেপে দেওয়া আছে, যেটা জ্যাঙ্গোতে কিন্তু দেওয়া নাই, জ্যাঙ্গোতে বানাইতে হয় একদম পুরা হচ্ছে র লেভেলে। যে আমরা হচ্ছে এটাকে অ্যাসিঙ্ক্রোনাসে নিতে হবে, নেওয়ার পরে তারপর এটাকে একদম পুরো কোড লেভেলে চেঞ্জ করতে হবে, টু মাস টাফ। তো ফার্স্ট স্টেপ এটা অলরেডি প্রোভাইড করে। তো ঠিক আছে, আপনার যখন দরকার আপনি এটা নিয়ে কাজ করেন, ডাটাবেস অ্যাসিঙ্ক্রোনাস বানায় নেন, আপনার ফাংশনকে অ্যাসিঙ্ক্রোনাস বানান, যেখানে যেটা ইউজ হবে সেটা ইউজ করেন। তো ফার্স্ট স্টেপ এটা আমাদেরকে দেয়। দ্বিতীয় হচ্ছে ফার্স্ট স্টেপে আমাদেরকে যেটা দেয় সেটা হচ্ছে ভ্যালিডেশনের জন্য আমরা পাইডেন্টিক একটা দেয়। পাইডেন্টিক কি করে? পাইডেন্টিক যেটা করে সেটা হচ্ছে যে আমি এক্সাম্পল আমার ইমেজ, এক কথায় নামের নাম হলো স্ট্রিং এ, আমার হচ্ছে এজ হলো ইন্টিজারে, কিন্তু আমি এজটা দিয়েছি স্ট্রিং এ। তো আমি এই যে পাইডেন্টিক স্কিমা দিয়ে কি করতে পারি, এটা আটকায় দিতে পারি যে আপনি তো ইন্টিজার দেন নাই, আপনি তো দিয়েছে এখানে হচ্ছে স্ট্রিং, অতএব আপনার ডাটা ঠিক না, আপনি আবার রিকোয়েস্ট ক্যান্সেল, মানে রিকোয়েস্ট আর এখানে হিট করবে না, ডাটাবেস ক্র্যাশ হওয়ার কোনো সমস্যা নাই। সে যদি ভ্যালিড ইনপুট দেয় তখন সে কাজ করবে, আদারওয়াইজ করবে না। এটাকে এই যে ভ্যালিডেশনটা ফার্স্টে পেয়ে আমাদেরকে দেয় পাইডেন্টিক স্কিমা, যেটা বলে পাইডেন্টিক। ঠিক আছে, সোয়াগার লেখা অনেক ঝামেলা প্রত্যেকটা ইয়াতে। তো ফার্স্টে পেয়ে কি করে আমাদেরকে বাই ডিফল্ট সোয়াগার দিয়ে দেয়, আপনি এপে বানান ও সোয়াগার আপনাকে দিয়ে দিবে। তো আমরা সোয়াগার এগুলো সবগুলো আমরা ভিজুয়াল দেখাবো, কারণ আমরা এখন তো থিওরিটিক্যাল আলোচনা করছি, আমরা হচ্ছে একটু পরে হচ্ছে দেখাবো যে আসলে সোয়াগার কি, তারপর হচ্ছে ফার্স্ট স্টেপে কিভাবে কাজ করে, কিভাবে কোড রান করতে হয়। পাইথনের আমরা একটু বেসিক কোড গুলো দেখাবো যে আসলে হচ্ছে কিভাবে রান হয়। ওকে, তো আমরা যদি একদম আমরা লাস্টের দিকে চলে আসছি, আমরা এখন মানে কোডের দিকে আসলে যাব। তো আমরা একটু লাস্টের দিকে একটু দেখাই দেই যে আমাদের হচ্ছে এপিআই লেয়ার কি, তারপর হচ্ছে সার্ভিস লেয়ার কি। আমরা যেটা বলছিলাম যে আমাদের হচ্ছে আপনারা তো আমাদের হচ্ছে টেকনোনিক্স একাডেমিতে হচ্ছে দেখবেন যে ওখানে একটা লেখা ছিল যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কোডের কথা বলা হয়েছিল। ঠিক আছে, তো আমাদের যেটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কোর্সগুলো আপনারা দেখবেন মার্কেটে আছে বা হচ্ছে যে জায়গাতে আছে সেই জায়গাতে দেখবেন যে কোর্সগুলো আসলে এরকম হয় যে আপনাকে বেসিক জিনিসপত্রগুলো শিখে শেষ করে দেয়। কিন্তু আমরা আসলে, আমি যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে আমাদের যখন আমরা একটা জুনিয়র আমাদের সামনে আয়, তখন আমরা প্রবলেম যে ফেস করি তাদের কোডের লেখা, মানে কিভাবে লিখতে হবে, সার্ভিস কি, রিপ্রেজেন্টেটিভ কি, এরপরে আমার একটা এন্ড বানাবো, পয়েন্ট বানানোর পরে সার্ভিস কি গুলো, ঠিক আছে, যে আমি হচ্ছে কাজগুলো সম্পাদন করবে, যে রুলস, যে আমি হচ্ছে এই কাজটা এইদিকে যাবে, এই কাজটা এইদিকে, এই কাজগুলো
করে, রিপোজিটরি ডাটাবেজের সাথে ডাইরেক্ট কমিউনিকেশন করে, যে ঠিক আছে এই যে কাজটা সে রুল সেট করছে বা ডাটাটা দিচ্ছে, এই ডাটাটা কোথা থেকে নিয়ে এসে দিবে, তখন রিপোজিটরিতে হিট করলে সেই ডাটাবেজের সাথে কমিউনিকেশন করবে এবং সে ডাটা নিয়ে এসে দিবে। এসকিউএল অ্যালগরিদমটা হচ্ছে ওআরএম। এটা কি করে, আমার ডাটাবেজের সাথে ডাইরেক্ট হচ্ছে কোয়েরি করে, ওই যে আমরা ওআরএম কোয়েরি গুলো আমরা একটু আগে দেখছি, ও ডাটাবেজে যায়, বলে যে আমার এই ডাটাটা লাগবে, এই একটা ওআরএম কোয়েরি দিয়ে তখন সেই ডাটা সে আমাকে দিয়ে দেয়। পোস্টগ্রেসকিউএল আমরা তো জানি ডাটাবেজ। তাহলে আমরা প্রোডাকশন যখন কোনো সিস্টেম বানাই তখন আমাদের হচ্ছে একটা কোডের প্যাটার্ন থাকে, কোডের প্যাটার্নটা ঠিক এইভাবে আমরা ফলো করি। প্রথমে এপিআই লেয়ার থাকে, ওখানে আমরা এপিআই গুলো লিখবো, তারপর সার্ভিস লেয়ারে বিজনেস লজিক গুলো লিখবো, রিপোজিটরিতে আমরা ডাটাবেজের সাথে কমিউনিকেশন হবে এক কথায় এসকিউএল অ্যালগরিদম বা ওআরএম দিয়ে, আর পোস্টগ্রেসকিউএল হিট করার পর ডাটাগুলো আমাকে সে নিয়ে এসে দেবে। এতে করে কি হবে, যদি আমাদের কোনো ডাটাবেজের কোনো চেঞ্জ করতে হয় আমরা রিপোজিটরি চেঞ্জ করলে হয়ে যাবে, সার্ভিস ঠিক আছে। কোনো যদি রিপোজিটরি না হাত কিন্তু যদি এটা না ফলো করি তাহলে কি হবে, আমাদেরকে পুরা কোড হাত একদম পুরা কোড এত ক্লিয়ার জন্য আমাদের এই টেকনিকটা আমাদেরকে ফলো দিতে। ওকে, আমরা এগুলা সব আলোচনা করছি, তো এগুলোর জন্য আমরা আর হচ্ছে কোনো ইয়ে করছি, তবে ওভার ভিউ একটু দিই। আমরা পোস্ট লগ ইন দিয়েও কথা বলছি, ভেরিফাই কিভাবে হয়, জেডাব্লিউটি টোকেন নিয়েও কথা বলছি, আমাদের এপিআই গুলো নিয়েও কথা বলছি, অথরাইজেশন গুলো কিভাবে হয়। আচ্ছা, অথেন্টিকেশন আর অথরাইজেশন কিন্তু এক না, আমরা একটু এটা নিয়ে একটু আলোচনা করি। অথেন্টিকেশন বলতে গেলে বোঝায় যে তুমি কে, মানে আমি কে, আমি এই সিস্টেমের মধ্যে পারমিশন, মানে এক কথা আমি সিস্টেমের মধ্যে ঢোকার জন্য এলিজেবল কিনা। এক্সাম্পল, আমি একটা ভার্সিটিতে জয়েন করছি, ড্যাফোডিলের কথা বলি, ড্যাফোডিলে আমি ঢুকছি, আমাকে একটা নাম আর আইডি দিছে, মানে আমার আইডেন্টি ওকে, এটা হচ্ছে অথেন্টিকেশন, যে আমার নাম আর আইডি আছে, আমি ভার্সিটির মধ্যে ঢুকতে পারলাম। অথরাইজেশন কি করে, আমি ভার্সিটিতে ঢোকার পরে আমি কি কি কাজ করতে পারবো, আমি তো টিচারের রুমে বসে থাকতে পারবো না, আমি তো টিচার রুমের টিচারের খাতা দেখতে পারবো না, আমি তো ক্লাস নিতে পারবো না। এই যে যেই আমার টেকনিক, এক কথায় যেই তাকে পারমিশন গুলো দিচ্ছি, যে পারমিশন গুলো আপনার থাকলে আপনি জিনিসটা করবেন, নাহলে করবেন না, এই জিনিসটা হলো অথরাইজেশন। ঠিক আছে, ওকে। তো এটা নিয়ে আমরা আলোচনা হয়ে গেছে যে আহ, তো এটা একটু আলোচনা করছি কিসের জন্য, আমি কোড দেখাবো তখন আপনাদের জন্য সুবিধা হবে। ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আমাদের যত কিছু আছে সবকিছু আমরা রাখি। রিপোজিটরি আমরা অলরেডি বলছি, সার্ভিসও বলছি, এপিআই এর মধ্যেও আমরা এপিআই এর কথাবার্তা বলছি যে এপিআই কি হয়। তারপর হচ্ছে আমরা যদি নেক্সটে যাই, তাহলে আমরা হচ্ছে যে এই জায়গাতে দেখবো যে আমরা হচ্ছে একটা ক্লায়েন্টের পরে লোড ব্যালেন্সারটা আসলে কি হয়। ইনজিনিক্স বলতে গেলে বোঝায় যে আমার হচ্ছে এক্সাম্পল, আমার সিস্টেমের মধ্যে হিউজ পরিমাণ লোড আসলো, এক্সাম্পল মিলিয়ন বা 10 মিলিয়ন, 10 লাখ এরকম টাইপের একটা হিট আসলো। আমি কি করব, এই যে আমার হিট গুলাকে কোন কোন জায়গাতে ডিস্ট্রিবিউট করে দেবো, যে ঠিক আছে আপনি এই সার্ভারে যান, আপনি এই সার্ভারে যান, আপনি এই সার্ভারে যান। কারণ আমার সার্ভার তো বিভিন্ন জায়গাতে লোকেশন ওয়াইজ থাকে, এক্সাম্পল আমার সিঙ্গাপুরে একটা সার্ভার, কিন্তু বাংলাদেশের সার্ভার কিন্তু ভিন্ন। তো সে কি করে, ওই সিঙ্গাপুরে পাঠায় দেয়, এটা পাঠায় দেয় যেন ও এখান থেকে সার্ভ করে দেয় এবং এটা ফাস্টার এক্সিকিউট হয়। ইঞ্জিন এই লোড ব্যালেন্সার কি করে, সে লোডটাকে কোন দিকে ডেস্ট করবে সেটা দেয়। রেডিস কি করে, রেডিস আমার একটা কুড়ি বারবার হিট হচ্ছে, বারবার হিট হচ্ছে, আমি জানি যে ওটার আউটপুট, আমার নাম চেঞ্জ হবে না, আমার নাম সজীব মানে সজীবই আছে। আমি যদি একে আমি যদি ইন মেমোরি ক্যাশ করে রাখি তাহলে আমাদের কি হবে, আমাদের হচ্ছে ওই ডাটাবেজ আর হিট হবে না। আমি মেমোরিতে চেক করবো যে রেডিসে আছে কিনা, যদি রেডিসে থাকে আর পোস্টগ্রেসে হিট করার দরকার নাই, যদি না থাকে তখন সে হিট। এটা হচ্ছে ক্যাশিং বলে এটাকে। তো এটা আসলে অ্যাডভান্স টেকে, আমরা ফার্দার পরবর্তীতে এগুলো আলোচনা আমাদের হবে আরো। তারপর হচ্ছে আমরা সবকিছু আমাদের ওকে, আমাদের সব সার্ভিস ওকে হয়ে গেছে, আমাদের সিস্টেম রেডি, এখন আমরা ডিপ্লয় দেবো। কোড আমাদের হয়ে গেছে, কোড আমরা যেখানে রাখবো সেটাকে আমরা হচ্ছে আমরা সবাই গিটের সাথে পরিচিত, তো আমরা হচ্ছে গিট আমরা কোড এখানে পার্সন রোলের জন্য। তারপর হচ্ছে আমরা হচ্ছে হ্যাঁ, তারপর হচ্ছে আমরা কি করি, ডকার, আমরা ডকার শিখবো অবশ্যই। ডকার একটু জানা রাখেন, ডকার একটা কন্টেইনার, যে কন্টেইনারের মধ্যে আমাদের কি করে কোডটাকে রান করা হয়। একদম আমি সবগুলো রুট সেট করলাম কন্টেইনারের মধ্যে, কারণ যেই প্রবলেমটা হয় আমাদের লোকালে চলে, সার্ভারে চলে না। তো এই সমস্যাটা সমাধানের জন্য ডকার আসছে। তো আমরা ডকারের ইন ডেপথে যেতে পারবো না কারণ আমাদের সময় অনেক শর্ট, আমরা শুধু জানা রাখি যে ডকার কি কাজ করে। তো ডকার একটা কন্টেনার হিসেবে কাজ করে। তারপর আমরা কি করি, এই কন্টেনারটাকে নিয়ে যা কোনো সার্ভারের মধ্যে ডেপ্লয় দিয়ে দিই, যে ঠিক আছে কন্টেনারটা দিয়ে দিলাম, আপনি রান করে দেন। তো রান রান করে তারপর ওটাকে দেখার জন্য আমাদের এই ম্যাট্রিক্স বা লগ আমাদের জেনারেট করার জন্য আমাদের বিভিন্ন ম্যাট্রিক্স হচ্ছে আছে, যেমন প্রমিস আছে, গ্রাফনা আছে, এগুলোতে আমরা আসলে দেখি এবং আমরা হচ্ছে এক কথায় ইমপ্রুভ করি যে আচ্ছা ঠিক আছে এই জায়গাতে কুয়েরির একটা স্লো কুয়েরি আছে, এটাকে ফাস্ট করতে হবে, এটাকে অপটিমাইজ করতে হবে, এই জিনিসগুলো আমরা আসলে। তো এগুলো হচ্ছে আমাদের প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, এগুলো আমরা সবগুলো আসলে আমাদের কোর্সের মধ্যে রাখছি। তারপর হচ্ছে সেম এই একই জিনিস, এখানে আলোচনা করার কিছু নাই।
তারপর হচ্ছে আমরা ফেজ ওয়ানের কথা যদি চিন্তা করি, তো পাইথন আমরা যদি আমাদের এই লার্নিং কার্ভটা বলি, তো আমাদের প্রথমে পাইথন শিখতে হবে। পাইথনের একদম পুরো বেসিক জিনিসপত্র ওগুলো, ওওপি কিভাবে কাজ করে সবগুলা, ফার্স্ট স্টেপের ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানতে হবে, ডাটা লেয়ার সম্পর্কে জানতে হবে ফেজ থ্রিতে, এক কথায় পোস্ট এসকিউএল সম্পর্কে আমরা এসকিউএল সবকিছু জানবো। সিকিউরিটি মেনটেনের জন্য আমরা আরব্যাক, জেডাব্লিউটি যত কিছু আছে সবকিছু এগুলো জানতে হবে। আর্কিটেকচারে কি করতে হবে, আমাদের এই যে আমি একটা সিস্টেম বানাচ্ছি, সিস্টেমটাকে আসলে আমরা কিভাবে বানাবো, মানে এটাকে আমরা চিন্তা করছি কিভাবে, এই যে চিন্তা থট প্রসেসটা বা একটা ডিজাইনটা, যে আমি ঠিক আছে এইভাবে বানাবো, ওটাকে বলছে আর্কিটেকচার। হ্যাঁ, তো আমার আর্কিটেকচার হচ্ছে এখানে ইয়ে করতে হবে। তারপর আমরা প্রোডাকশন সবকিছু ওকে হয়ে গেলে তখন আমরা এটা প্রোডাকশনের জন্য যাবো। তো এই আর কি, আমরা হচ্ছে এগুলো সবগুলো ঘুরে ঘুরে আছে। আমাদের যদি একটু কোর্স সম্পর্কে একটু ওভারভিউ দেই, তাহলে হচ্ছে আমরা জানি যে আমাদের এটা একটা মানে একটা, যেহেতু আমরা 90 মিনিটের মধ্যে কিন্তু এটা আসলে সলভ করা সম্ভব না, কারণ এটা একটা বিশাল বড় কোর্স, যেটা আসলে প্রায় ওয়ান কাইন্ড অফ 50টা ক্লাস আমরা রাখছি। কারণ আমরা আমরা চাচ্ছি যে একদম ইন ডেপথে যাইতে, একটা এরকম না যে আমি তাকে শিখাইলাম ABCD বের হয়ে যাও, এরকম না। তাকে আমি চাচ্ছি যে একদম একটা ইন্টার্নকে আমরা যেভাবে শিখাই, ইন্টার্ন আসার পর তাকে আমরা ওইভাবে যদি শিখাতে যাই, তাহলে আমরা তো ইন ডেপথে যাইতে হবে। তার মানে যদি আমরা 50টা ক্লাস এখানে রাখছি, 5টা রিয়েল প্রজেক্ট, যে এই শেষে মানে প্রত্যেক জনের গিটহাবে হচ্ছে 5টা রিয়েল লাইফের একদম, আমরা ইন্ডাস্ট্রিতে এক্সাম্পল আমরা একটা অ্যাটেন্ডেন্স নিয়ে প্রবলেম ফেস করছি, এই অ্যাটেন্ডেন্সের প্রবলেমটা হয়তো আপনাদের ক্ষেত্রে বানায় নেব। হয়তো এমন হতে পারে যে আপনাদের মধ্যে একটা কেউ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে, তো তার জন্য তো আমরা অবশ্যই আমাদের ইয়ে সুযোগ রাখবেই। তারপর হচ্ছে প্রোডাকশন আর্কিটেকচার কেমন হয়, তারপর হচ্ছে ফার্স্ট এসকিউএল নিয়ে আমরা আলোচনা করবো যে আসলে কিভাবে এটা কাজ করে, এবং ডকার রেডিস যা আছে এগুলো সবগুলো আমাদের কোর্সের মধ্যে আছে। এখন আমরা হচ্ছে আমরা লাইভের মধ্যে ডেমোর মধ্যে যাই, আমরা একটা কোড বেজ, আমাদের প্রোডাকশনের একটা কোড বেজ ওপেন করি, যেটাতে আসলে আপনারা দেখবেন যে আসলে হচ্ছে আমাদের প্রোডাকশনের মধ্যে কিভাবে কাজগুলো হয়। তো আপনি স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারবেন যে আপনারা যে স্ট্রাকচারটা করেন ভার্সিটিতে বা হচ্ছে বের হওয়ার পরে অন্য কোর্সে যে স্ট্রাকচার গুলো দেখায়, তার সাথে এইটার পার্থক্য কতটুকু, মানে এখানে আপনার আসলে বুঝতে পারবেন যে আসলে ইন্ডাস্ট্রি মানে স্ট্যান্ডার্ডটা কোথায় আছে। তো আমরা যদি একটু এইটার দিকে তাকাই, এটা আমাদের একটা ইন্ডাস্ট্রি প্রজেক্ট, আমার একটা টেমপ্লেট, এক কথায় আমি বয়লার প্লেট বানায় রাখছি। তো আমিও আপনাদেরকে এইভাবে আর কি হচ্ছে ট্রেন করব, যেন হচ্ছে বোঝা যায় যে আসলে হচ্ছে কি, এটা একটা কিন্তু ক্লিন হাইব্রিড আর্কিটেকচার। ঠিক আছে, এটা যেটা হয় আমাদের, আমরা যদি যেখানে যত কিছু আলোচনা করলাম, আলোচনা করার পর যে আসলে এত কিছু আলোচনা করলাম, ওর তো একটা ভিজুয়াল আমাদেরকে দেখাতে হবে। যে ঠিক আছে, যে আমরা তো খালি বক 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 করে গেলাম, কিন্তু ওর আমরা কোনো ভিজুয়ালে দেখালাম না। তাহলে এইখানে আমরা আসলে দেখাবো যে কোন জায়গাতে এই যে আর্কিটেকচারটা আমরা বললাম, আমরা ডিফাইন করছি যে আমরা ওখানে এপিআই এপিআই লেয়ার, সার্ভিস লেয়ার, তারপর ইনফ্রাস্ট্রাকচার লেয়ার, দেখেন এগুলো আসলে আছে কিনা প্রোডাকশনের মধ্যে। এটা কিন্তু একদম প্রোডাকশন সফটওয়্যার। তো আমরা ফার্স্ট স্টেপে এটা বানাইছি। তো দেখেন, এই যে কোরের মধ্যে আমরা যদি যাই, তাহলে এইখানে দেখেন যে রেট লিমিট নিয়ে আমরা কথা বলছি, রেট লিমিট এর মধ্যে আছে। পারমিশন নিয়ে আমরা কথা বলছি, পারমিশন আছে, মানে অথরাইজেশন। ডিপেন্ডেন্সি নিয়ে আমরা কথা বলিনি, কারণ এত আমরা অ্যাডভান্স টপিকে যাই নাই। টোকেনের নিয়ে কথা বলছি, টোকেন আছে। ইউজার কন্টেক্সট নিয়ে কথা বলছি, ইউজার কন্টেক্সট আছে। তারপর হচ্ছে রেট লিমিট নিয়ে তো কথা বললাম, সিকিউরিটি নিয়ে কথা বলছি, সিকিউরিটি আছে। তাহলে সবকিছু আমরা কোরের মধ্যে রাখি, যত এইরকম টাইপের সিস্টেমের কোর ফান্ডামেন্টাল জিনিসপত্রগুলো লাগবে আমরা সিকিউরিটির মধ্যে রাখি। ওইখানে আমরা বলছিলাম যে ইনফ্রাস্ট্রাকচারের কথা, এই যে ইনফ্রাস্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আমরা কি করতে চাই, ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আমাদের ডিবি, আমাদের ডাটাবেজের কানেকশন গুলো কিভাবে হবে, এখানে আমরা ডিফাইন করে দিই। তো ঠিক আছে, এই যে ডাটাবেজের আমরা এইভাবে কানেক্ট করে দিব, ডাটাবেজের ডিপেন্ডেন্সি ইনজেকশন গুলো কি, তারপর হচ্ছে ফার্স্ট স্টেপের ডিপেন্ডেন্সি ইনজেকশন কি, এগুলো আসলে অ্যাডভান্স টপিক, এগুলো আমরা আসলে পরে পড়াবো। তো দেখেন ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আমরা ডিবি রাখছি, তারপর ইভেন্টস গুলো রাখছি, যে কোনো একটা জিনিস হওয়া মাত্রই ট্রিগার করে কি করবে, মনে করেন এক্সাম্পল বললো যে আপনার বয়স 29, যেদিন 30 হবে সেদিন হচ্ছে আপনার প্রমোশন হবে, বা আপনার আজকে জব জব হচ্ছে আপনার কি রকম, আপনার হচ্ছে বা এক্সাম্পল বলো যে আচ্ছা ঠিক আছে, আপনি যদি হচ্ছে এইচএসসি পড়েন, তো আপনার জন্য একটা বোর্ডের ওপেন হয়ে যাবে। তো এরকম টাইপের এগুলোকে ইভেন্ট বলে। তো এটা অডিট ইভেন্টস হতে পারে, অনেক কিছু হতে পারে। তো ইভেন্টস গুলোকে আমরা এখানে মেনটেন করতে পারি, যে কোনো কিছু একটা জিনিস ঘটা মাত্রই তখন সে এটাকে মানে ডাইরেক্ট হচ্ছে এক্সিকিউট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে রেডিস হয়ে যে রাখছি, রেডিস আমরা কিসের জন্য, আমরা বলছিলাম যে ইন মেমোরি ক্যাশ, যে অনেক কিছু আছে যে আমাদের ডাটাবেজে হিট করার দরকার নাই, আমরা যদি একবার ক্যাশ করে রাখি, বারবার সে ডাটাবেজে হিট হবে না, এখান থেকে দেবে অর্ডার অফ ওয়ানে আমাকে সার্ভ করবে। মানে আমার মানে বুঝতে পারছেন অর্ডার অফ ওয়ান কোথায়, অর্ডার অফ এন কোথায়। তো
এই যে এরকম জিনিসপত্র আমরা রেট লিমিটের জন্য আমরা রেডিস ইউজ করছি, তাই দেখেন ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে যাবতীয় ডাটাবেজের যত কিছু আছে সবকিছু এখানে আছে। তারপর হচ্ছে আমরা যদি যাই মডিউলের মধ্যে, তাহলে আমরা হচ্ছে দেখবো যে আমরা এখানে অনেকগুলো মডিউল আছে। তো আমরা যেহেতু ইউজার নিয়ে কথা বলছিলাম, যে তাহলে আমরা ইউজারের মধ্যে দেখলে এই যে একটা এপিআই লেয়ার আমরা যে ওইখানে বলছিলাম, এপিআই লেয়ারের মধ্যে আমরা এন্ড পয়েন্টস এর মধ্যে গেলে আমরা এই যে এইখানে হচ্ছে কি আমাদের এপিআই গুলো থাকে, যে ঠিক আছে এখানে গেট এপিআই, পোস্ট এপিআই, যে এখানে দেখেন এই যে পোস্ট এপিআই আছে, গেট এপিআই আছে, তারপরে যে গেট, এই যে প্যাচ, ঠিক আছে প্যাচ বলতে গেলে যে আমরা পুট পুট প্যাচ পড়ালাম, এই যে এখানে প্যাচ, তারপরে যে ডিলিট এপিআই আছে। তাহলে এপিআই গুলো আমরা কোথায় রাখি? ইন পয়েন্টের মধ্যে রাখি। তারপর হচ্ছে কি এই যে রাউটারের মধ্যে আমি তাকে বলে দিই যে ঠিক আছে আমার হচ্ছে এই রাউটারের মধ্যে ওই এপিআই গুলো রাখো, মানে এখানে সে রাউট করে দেয় এই জিনিসগুলো। আবার মেনের মধ্যে আমরা হচ্ছে তাকে সাইন করে দিই, ঠিক আছে আমাদের এটা ইয়ে আছে, এটা মেনের মধ্যে নিয়ে যা। তাহলে আমরা আমরা শুধু খালি দেখবো যে লেয়ার গুলো কিভাবে কাজ করছে। এপিআই লেয়ারে তাহলে কি আমরা এপিআই যত জিনিসপত্র আছে সবগুলো রাখি। ডিপেন্ডেন্সিস এর মধ্যে কি রাখি? যে আমরা হচ্ছে কোনো কিছু মানে এক্সাম্পল আমার হচ্ছে ইউজার কনটেক্সট, আমার ইউজারের বারবার আইডি দরকার, আমরা হচ্ছে ডাটাবেজে কল করবো না, আমি ইউজারের হচ্ছে ইনফরমেশন দেওয়া মাত্র আমি ইউজার আইডি পেয়ে যাবো, বা আমার সিস্টেমে ডট গেট ইউজার আইডিতে আসবে। এরকম টাইপের যদি ডিপেন্ডেন্সি গুলো থাকে, আমি এখানে একটা স্ক্রিপ্টের মধ্যে ডিপেন্ডেন্সি গুলো রেখে রাখতে পারি। এই যে গেট কারেন্ট ইউজার, কারেন্ট ইউজারকে হিট করলে এখন এই সিস্টেমের মধ্যে কারেন্ট ইউজার কি আমাকে সে বলে দেবে। তো এটা ডিপেন্ডেন্সিস বলে। মডেলস এর মধ্যে আমি কি করবো? যে ডাটাবেজের মডেল গুলা, আসলে আমি ডাটাবেজে পারমিশন না ম্যানেজার ফিল্ড বানাইছি, ওখানে কি কি ডাটা পড়বে, কি টাইপের ডাটা পড়বে, কি টাইপের রিলেশন গুলো হয়, এগুলো সবগুলো আমরা মডেলের মধ্যে আমরা এটাই আমাদের ডাটাবেজের এক কথায় ফুটপ্রিন্ট। ঠিক আছে। রিপোজিটরিজ এর মধ্যে আমরা বললাম যে আমরা ডাটাবেজের সাথে কমিউনিকেশনের জন্য ওআরএম কোয়েরি দিয়ে এসকিউএল অ্যালকেমি যেটা বলছি, ওই জিনিসপত্রগুলো এই যে এর মধ্যে থাকে। স্কিমার মধ্যে আমরা বলছিলাম যে পাইডেন্টিক স্কিমা, ডাটা ভ্যালিডেশন, যে যে এটা আইডি ইন্টিজারই হবে, নেম স্ট্রিং এই হবে, এটা দিতেই হবে, না হলে সে হিট করতে পারবে না, এটা অপশনাল, সে দিতেও পারে নাও দিতে পারে রিসোর্স। এই যে টাইপের যেরকম রুলস গুলো আছে এটাকে স্কিমা বলে। সার্ভিসের মধ্যে কি করে? আমার বিজনেস রুলস গুলো থাকে, যে ঠিক আছে রোল সার্ভিসের মধ্যে কি থাকবে না থাকবে এরকম। তো আমরা এটা দেখালাম এই জন্য যে একটা প্রোডাকশন লেভেলের সফটওয়্যার কি রকম টাইপের হইতে পারে সেটা আমি দেখালাম। আর অন্য কোর্সগুলো যেটা দেখবেন, যেখানে আপনি জানেন, এটা আপনি লক্ষ্য করবেন, তারা এই স্ট্রাকচার গুলো কিন্তু ফলো করে না। তারা কিন্তু এরকম আপনাকে জেনেরিক ভাবে একটা সলিউশন দিবে এবং বলবে যে আচ্ছা ঠিক আছে আপনার এই পেয়ে তো কাজ করছে, ওকে আপনি এখন জানেন। কিন্তু আমি যেটা মানে ফোকাস করব সেটা হচ্ছে একদম ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। ইন্ডাস্ট্রিতে কোন কোন সমস্যা আমরা ফেস করি, কি কি প্রবলেম আছে, যে প্রবলেম গুলোকে ওভারকাম করলে আপনার জন্য যাত্রাটা সহজ হবে, এই আর কি। তো এই এই হলো আমাদের এক কথায় যদি আমরা এটা যদি রান করতে চাই, তো আমরা রান করতে পারি। এক্সাম্পল যেহেতু আমার এটা ডকার, আমি ওখানে ডকার কথা বলছিলাম, যে আমাদের হচ্ছে ডকার আছে, তো আমি এখানে ডকার দিয়ে রান করবো না, কিছু জন্য ডকার কম্পোজ হতে এখন অনেক সময় লাগবে। তো আমি হচ্ছে এটা রান করার জন্য ইউবি করন অ্যাপ ডট মেন অ্যাপ মাইনাস মাইনাস রিডট ইউবি করন অ্যাপ ডট মেন অ্যাপ মাইনাস মাইনাস রিডট।
আচ্ছা, এটা ইয়ে তো অনেক চলতেছে। কি করে দেখি? হুম, এবার রান হয়েছে। তো যদি আমরা একটু এটা ইয়ে দেখি, এই যে এটা হচ্ছে আমরা সোয়াগারের কথা বললাম না, এই যে সোয়াগার গুলো এখানে। তো আমরা হচ্ছে যে এইখানে হচ্ছে লগ ইন করতে পারি, তারপর হচ্ছে জেডাব্লিউ টোকেন কিভাবে দেয়, এগুলো সবগুলো এটাকে সোয়াগার বলা হয়। হ্যাঁ, এভাবে হচ্ছে রান করে। তো এই আর কি, আমরা হচ্ছে আমাদের সেশনের হচ্ছে মানে এক কথায় ফার্স্ট ট্রিপেই হচ্ছে কিভাবে রান করতে হয়, কিভাবে কাজ করে, এগুলো সব আমরা হচ্ছে দেখালাম। আর পাইথন কোডের হচ্ছে আমার যেহেতু পাইথন কোড সবাই পারে, তো সেক্ষেত্রে মনে হয় না হচ্ছে আছে। তাও আমি একটা এক্সাম্পল দেখাই যে হচ্ছে পাইথন কেন এত ফ্যান্টাস্টিক, যে ঠিক আছে আমরা কেন পাইথন ইউজ করব বা এসে। তো আমাদের পাইথনে যেটা করতে হয়, আমাদের ফাস্টার ডেভেলপমেন্ট, সুপার ফাস্ট কোড লেখা যায়। এক্সাম্পল, আমরা যারা সি প্লাস প্লাসে কোড লিখছি, তারপর যারা অন্য কিছুতে কোড লিখছি, তো আমরা জাস্ট শুধু কিছু ভিউ দেখাই, মানে একদম বেসিক কোড গুলো দেখাই যে আসলে কিভাবে করতে হয়। তো পাইথনে আসলে কোনো কিছু এরকম দরকার নাই যে আমি যেরকম হচ্ছে কোনো কিছু প্রিন্ট করতে গেলে কি করতে হতো, সি প্লাস প্লাস হ্যাড হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ এরকম অনেক কিছু লিখতে হতো, লেখার পরে তখন হচ্ছে করতে হতো। তো জাস্ট হচ্ছে আমরা প্রিন্ট করার পরে এখানে যদি আমরা হচ্ছে এখন হ্যালো আউট লিখে দেই, তা আমাদের কাজ শেষ। তো আমি যদি পাইথন রান প্র্যাকটিস ডট পাই, ডট পাই, এই যে কোনো কোনো কিছু লেখা নাই, জাস্ট শুধুমাত্র এটা লুপ চালানো। যেরকম এক্সাম্পল এক্সাম্পল সহজ, যদি একটা হচ্ছে ডাটা স্ট্রাকচার হয়, লাইক লিস্টের কথা বলি, তো আমি যদি হচ্ছে এরকম জাস্ট স্যাম্পল লিস্ট, স্যাম্পল লিস্ট যদি দেই, তো আমি লুপ চালানো একেবারে সহজ। ফর রেক ইন স্যাম্পল লিস্ট, শেষ। তো আমরা যদি এটাকে রান করি, রান হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা কি করতে পারি, যদি এটাকে রিভার্স করতে চাই, তো রিভার্স করা একদম সহজ। কিরকম আমরা রিভার্স, এক লাইনে যেরকম রিভার্স হয়ে যায়, এরকম আমরা যদি প্রিন্ট প্রিন্ট করি, তারপরে হচ্ছে যদি স্যাম্পল লিস্টে দেওয়ার পরে এটা যদি আমরা হচ্ছে -1 দেই, লিস্ট কিন্তু রিভার্স হয়ে যাবে, এক লাইনের কোড। ঠিক আছে, লাইক আমরা প্যালিন্ড্রোম টাইপের জিনিসপত্র চেক করি না, যে হচ্ছে এটা প্যালিন্ড্রোম কিনা বা এরকম টাইপের। তো এরকম হচ্ছে যে আমি একটা নেম নিলাম স্ট্রিং, সজীব বা এস SOS SOJ এরকম। তো আমি জাস্ট এটাকে চেক করবো কিভাবে, এইরকম যে ইফ যদি নেম ইকুয়াল ইকুয়াল, যদি হচ্ছে নেম এটা হয়,
তাহলে প্যালিং। আর যদি না হয়, এটাতে পাইথন আবার একটা মানে বড় দিক হচ্ছে আমার ইন্ডেন্টেশন লাইনটা ঠিক রাখতে হয়। যে এরকম না যে যেরকম সি প্লাস প্লাসে কি হতো, আমি ভিতরের মধ্যে ব্র্যাকেটের মধ্যে যা রাখতাম সেটাই হচ্ছে আমার আহ, কাজ হতো। কিন্তু এখানে না, এখানে যদি আমি এটাকে এইরকম ভাবে করে দেই আমার কিন্তু ইরো দিবে। ঠিক আছে, ইরো দিচ্ছে। তো এটাকে বলছি ইন্ডেন্টেশন লাইন। ঠিক আছে, তো জাস্ট হচ্ছে আমরা যদি এটাকে রান করি, প্যালিন্ড্রোম। ঠিক আছে, যদি এটা আরেকটা দেই, তো এটাকে বলবো প্যালিন্ড্রোম না। পাইথন এই জন্য ফ্যান্টাস্টিক যে আমি একদম সিম্পল কোড, সিম্পলে অনেক বড় বড় কাজ করা যায়। ঠিক আছে, তো এই আর কি আমাদের আসলে হচ্ছে টাইমটা ছিল আজকে অনেক শর্ট। তো আসলে এত শর্ট টাইমের মধ্যে এত কিছু নিয়ে আসলে আলোচনা করাটা সুট টাফ। তো আমি চেষ্টা করছি যতটুকু হচ্ছে একটা ক্লিয়ার ধারণা দেওয়া যায়। যেহেতু এটা একটা ওয়েবিনার ছিল, আমি আসলে আহ, চেষ্টা করছি সবকিছু করা। এখন আমাদের যেহেতু আমরা শেষ, তো আমরা হচ্ছে কোশ্চিন আর কোয়েরিজ এবং অ্যান্সার গুলো আমি দিতে চাই। আপনাদের কোনো কারো কোনো কোশ্চিন আছে কিনা? কারো কোশ্চিন আছে? ভাইয়া আপনি হচ্ছে ওই যে ক্লাসের মাঝে বলতেছিলেন যে 50টা ক্লাসের কথা, এটা কিভাবে কি হবে এটার জন্য? 50টা ক্লাস হচ্ছে আহ আমরা হচ্ছে উইকলি আসলে 3টা করে রাখার প্ল্যান করছি ক্লাস। এটা 3টা হইতে পারে 2টা, মানে আমি সর্বোচ্চ চেষ্টা করব 3টা নেওয়ার। তো এভাবে উইকলি 3টা করে নিয়ে 50টা হইতে যতদিন লাগে। আচ্ছা আচ্ছা, জি ভাইয়া বুঝতে পারছি। এখানে সব থেকে ভালো বিষয় হচ্ছে যে পুরা ক্লাস শেষে যেহেতু আমি ইন্টারভিউ বোর্ডেও থাকি, এর আগে জুনিয়র রিক্রুটের জন্য, সফটওয়্যার ইঞ্জিনিয়ার রিক্রুটের জন্য আমি থাকছি অনেকবার, আমি কোশ্চেন সেট করছি। তো সেই ক্ষেত্রে এখানে একটা ইন্টারভিউর একদম রিয়েল লাইফের, এক কথায় রিয়েল ইন্ডাস্ট্রির ইন্টারভিউ এক্সপিরিয়েন্সও হবে লাস্টে, যে নিজেকে জাজ করার জন্য যে আসলে আমি রেডি কিনা, আমি কি আসলে ইন্ডাস্ট্রির জন্য কি এখন ক্যাপেবল কিনা। জি ভাইয়া। আর কারো কোনো কোশ্চিন? এত কিছু নিয়ে আলোচনা করলাম, এই একটা কোশ্চিন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনাদের এই কোর্স সম্পর্কে একটু ইন ডিটেলসটা জানাবেন প্লিজ। সুজন ভাই, জি। সুজন ভাই আছেন? ইয়া হয়তো নেই, চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি একটু জি শর্টলি স্যার বলি, বলেন। হ্যাঁ। আচ্ছা সবুজ ভাইয়া, আপনার যে প্রশ্নটা ছিল কোর্স রিলেটেড আর কি, আমাদের এই সম্পূর্ণ কোর্সটা ভাইয়া যেটা নিচ্ছেন পাইথন ব্যাকএন্ড ইঞ্জিনিয়ারিং কোর্স, আমাদের এনরোলমেন্ট চলছে। আপনি আমাদের ওয়েবসাইট টেকনোনিক্স একাডেমি ওয়েবসাইটে গেলে ডিটেলস একদম কোর্স কারিকুলাম থেকে শুরু করে কয়টা ক্লাস, প্রজেক্ট, লাইভ প্রজেক্ট থেকে শুরু করে যা যা সব ডিটেলস দেওয়া আছে। মোর ওভার যদি আপনার আরো কোশ্চেন থাকে, আপনি আমাদের মানে ওয়েবসাইটটাও দেখতে পারেন, পাশাপাশি ফেসবুক, লিঙ্কডইন, আমরা দুই জায়গাতেই আছি, মানে সব সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম সহ। এরপরও আমরা এখানে এক্সিকিউটিভ আছে, আমি আছি, মেহেরিন, জেরিন আপু আছেন। আমাদের দুজনকে এনি টাইম আপনারা মানে রিচ আউট করতে পারেন। আমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, এখানে ডিরেক্ট হোয়াটসঅ্যাপও করতে পারেন, কল দিতে পারেন। এই যে ভাইয়া আর কি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছে আমাদের যে 50টা ক্লাস, 5টা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট, সবকিছু আছে কারিকুলাম সহ। আর এটার এনরোলমেন্ট এখন চলতেছে। কোর্স ফি আমরা অ্যারাউন্ড 65% ডিসকাউন্টে আর কি দিয়ে রাখছি। এনরোলমেন্ট অ্যামাউন্ট খুবই কম। 21 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু করার প্ল্যান। অলরেডি ভাইয়া বললো সপ্তাহে 3 দিন ক্লাস। আপনারা এর পরবর্তীতে যদি আরো কিছু জানার থাকে আমাদেরকে রিচ আউট করতে পারেন। আমি কি ভাইয়াকে অ্যান্সারটা দিতে পারছি, সবুজ ভাইয়া? জি জি, থ্যাঙ্কস। থ্যাংক ইউ ভাইয়া। আর কারো কোনো, ওই যে ভাইয়া যে ওয়েবিনারটা নিলো আজকে, এটা সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে, কিছু জানার থাকলে বা কোর্স রিলেটেড এনিথিং আপনারা কোশ্চেন করতে পারেন। আমাদের মিটিংটা সম্ভবত 2-3 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, আপনারা যদি কোশ্চেন থাকে বলেন। আর আমার এন্ড থেকে আমি সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। ভাইয়াকে অনেক ধন্যবাদ, এত টাইম নিয়ে সুন্দর করে বুঝিয়েছে একদম A to Z। অনেক সুন্দর করে ওয়েবিনারটা শেষ করছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার মেইলে এবং আমাদের চ্যাট বক্সে আমি একটা ফিডব্যাক ফর্ম শেয়ার করছি, কাইন্ডলি এটা একটু ফিল আউট করবেন টাইম নিয়ে, বেশিক্ষণ লাগবে না, জাস্ট 1 মিনিট।
করবেন। আর কোনো কোশ্চেন থাকলে আপনাদের ফ্লোর ওপেন আছে, আপনারা ভাইকে কোশ্চেন করতে পারেন। থ্যাংক ইউ। কারো কি কোনো কোশ্চেন আছে ওয়েবিনার উপরে বা ইন্ডাস্ট্রি যে কোনো টপিক কথায় ব্যাক এন্ডের বা কোনো কোয়েরিজ থাকলে আস্ক করতে পারেন, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই রেডিসটাই কি মূলত প্রক্সি সার্ভার হিসেবে কাজ করে? না না না, আচ্ছা আচ্ছা, রেডিস আসলে হচ্ছে এটা ক্যাশিং হিসেবে কাজ করে। লাইক হচ্ছে আমি মনে করেন আপনার, আমি একটা ডাটাবেজে মানে কন্টিনিউয়াসলি হিট দিচ্ছি, যেটার আউটপুট আসলে বারবার সেম জিনিস আসছে, তাহলে আমার ডাটাবেজের হিটটা যেন কমে যায়। তো আমি যদি ইন মেমোরিতে ওগুলোকে স্টোর করে রাখি, তো আমাদের কি হবে, ডাটাবেজ আর কল যায় না। তো আমি কি হবে, আমি ওই রেডিসে চেক করি, রেডিসে পাইলেই তাকে আমি ব্যাক করে দিই। তাহলে ডাটাবেজের আমার হিটটা কমানোর জন্য আমি ইন মেমোরিতে জিনিসপত্রগুলো ক্যাশ করে রাখি। যদি ওরকম ডাটাবেজে কোনো ইভেন্ট ঘটে যেটা আমার এক্সাম্পল আমার নাম চেঞ্জ হয়েছে, তখন আমার রেডিসেও এই জিনিসটা আপডেট হয়ে যায়। ঠিক আছে, এর জন্য নাম চেঞ্জ হয়েছে, পরবর্তীতে যদি রিকোয়েস্ট করে তখন রেডিস সে পেয়ে যায় যে আমার নামটা সজীব থেকে চেঞ্জ হয়েছে, এই আর কি। তো এটাই মূল উদ্দেশ্য রেডিসের, ক্যাশিং করা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর কারো কোনো কোশ্চিন? আচ্ছা ভাইয়া, একটা কোয়েশ্চেন আছে। হুম হুম, বলেন। আপনাদের এটা তো যে কোর্সটা দিচ্ছেন, এখানে আপনাদের অফলাইন কোনো ব্যাচের সিস্টেম আছে? এটা হচ্ছে সম্পূর্ণ অনলাইন, তবে হচ্ছে অফলাইনের হচ্ছে ফ্যাসিলিটিস আমি যতদূর জানি না। ইভা? হ্যাঁ ভাইয়া, আমাদের হচ্ছে মেইনলি অনলাইন ব্যাচ, বাট আমরা মাসে 1 থেকে 2 বার চেষ্টা করব সবার সাথে যাতে সাক্ষাৎকার হয়, ভাইয়া ভাইয়া থেকে যেন সামনাসামনি আপনারা পড়তে পারেন বা দেখতে পারেন, ভাইয়ার সাথে যেন একটা ইন্টারাকশন ক্রিয়েট হয়, বা আপনারা একদম সামনাসামনি একটা ভাইব পান। এর জন্য আমরা মাসে 1 কি 2টা ক্লাস অনসাইট রাখার প্ল্যানে আছি। আর মোরলেস ম্যাক্সিমাম ক্লাস আমাদের অনলাইনে হবে। আর কারো কোনো কোশ্চেন থাকলে বা কোয়েরিজ থাকলে করতে পারেন, কারণ সময় তো মনে হয় শেষ হয়ে যাচ্ছে মিটিং এর। 2 মিনিট পর আসলে এন্ড হয়ে যাবে। এনিওয়ান কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন, আর যদি এর পরেও কোশ্চেন থাকে আপনারা রিচ আউট করতে পারেন। ফিল ফ্রি টু আস্ক। ওকে, মনে হয় আর কারো কোনো কোশ্চেন নাই। তাহলে ইভা, তাহলে তুমি এটা শেষ করতে পারো। আচ্ছা ভাই, ঠিক আছে। সবাইকে আবারও ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই করার জন্য। আশা করি আমরা আবার সবাইকে দেখতে পারবো আমাদের ক্লাসে, সবাই থাকবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং আস টুডে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।